আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়ের তৃতীয় লেকচারে আলোচনা করব হচ্ছে নিক্ষিপ্ত বস্তু ও পড়ন্ত বস্তু, এইটার কনসেপ্ট গুলা। তার আগে আমি আমাদের এই যে চকবাজার চট্টগ্রাম অফলাইন ব্যাচের ঠিকানাটা আমাদের এখানে দেওয়া আছে। কেউ যদি পড়তে আসতে চাও বা তোমাদের ছোট ভাই বোন পড়তে আসতে চায়, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবে। ঠিক আছে। আমাদের নিক্ষিপ্ত বস্তু, ধরো তুমি একটা বস্তুকে হলো খাড়া নিক্ষেপ করলো অথবা একটা পড়ন্ত বস্তু। আমি প্রথমে পড়ন্ত বস্তুর গুলো আমরা বলি, সবাই আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যখন মুক্তভাবে একটা বস্তু উপর থেকে পড়ে তখন সে সমত্বরণে পড়ে। সেই ত্বরণের মানটা কত? অভিকর্ষজ ত্বরণের সমান। এটা কি আমরা সবাই জানি না? জানি। তাহলে আমরা জানি সমত্বরণের সূত্রগুলো হচ্ছিল ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তাহলে এর জায়গায় এটা হয়ে যাবে জিটি। ঠিক সেম ভাবে আমরা জানি এইচ ইকুয়াল টু এখানে হবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল টু আমরা কি জানি ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এটা নেমে আসা উচ্চতা এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আবার আরেকটা সূত্র আছে না, বি স্কয়ার ইকুয়াল টু বি নট স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে হবে সেটা বি নট স্কয়ার প্লাস কি 2gh। এর জায়গায় হবে জি, এস এর জায়গায় হবে কি এইচ। আচ্ছা, আর যখন সেম সূত্রগুলাই যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে, দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ বস্তুর বেগের দিক উপরের দিকে, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে। তখন এই সূত্রগুলাকে আমরা ব্যবহার করে পাবো ভি মাইনাস জিটি, মানে অ্যাকচুয়ালি ভি এটা ধনাত্মক ধরছি, এই জন্য জি হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে। তো এরপর হলো আরেকটা জিনিস যদি চিন্তা করি, এইচ এইচ ইকুয়াল টু হবে ভি নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তারপর দেখবা হলো ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2gh। এটা এরকম। যখন তুমি একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিবে তখন তার আদিবেগটা শূন্য। সবসময় মনে রাখবে আদিবেগ শূন্য। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ ভি নট জিরো, তাই না? আমরা 9 10 এই সূত্রগুলো পড়ছি, তবে ভি নট এর জায়গায় সেখানে আমরা কি পড়ছি বলতো? ইউ পড়ছি। কি ইউ? আচ্ছা, এরপর এখানে আদিবেগ। আর এটার ক্ষেত্রে তুমি যদি নিক্ষেপ্ত বস্তুকে নিক্ষেপ করো, উপরে উঠাইতে হলে তার আদিবেগ থাকতেই হবে। তার মানে এখানে আদিবেগ জিরো হওয়ার সম্ভব নয়। আর এক্ষেত্রে হলো কি, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ওর বেগ হয় সর্বোচ্চ। ওর বেগ হয় কি সর্বোচ্চ। আর এক্ষেত্রে হলো উঠতে উঠতে সর্বোচ্চ উচ্চতায় বেগটা শূন্য হয়। কোথায় বলতো? সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে বেগ কত? শূন্য। শেষ বেগ অবশ্যই। আর আদিবেগ এখানে স্যার, তাহলে আদিবেগ অবশ্যই আছে, ভি নট থাকবে। ভি নট না থাকলে তো হলো ও উপরে উঠবেই না স্যার, আমি নিক্ষেপ করব কেমনে? আর এটার ক্ষেত্রে আদিবেগ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য, কিন্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ থাকবে। বেগ থাকবে, সেটা সর্বোচ্চ বেগ। হ্যাঁ, এই তো আমাদের এই জিনিসগুলো যদি জানা থাকে, আমরা দেখবো যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করতে পারছি। তো এখান থেকে আরো কিছু সূত্র দেখবা তোমরা, যে হলো এই একটা বস্তু নিক্ষেপ করছো, তুমি উপরে উঠে আবার নেমে আসতে সময় কত। আবার অনেক সময় প্রশ্ন করে একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত। তো তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলা ভূমি থেকে, ধরো সেটা হলো কি এইচ উচ্চতায় উঠে গেল, তাহলে এই এইচ অবশ্যই তাকে এখান থেকে ভি নট বেগে নিক্ষেপ করতে হবে। এবং আমি তোমাদেরকে আজকে একটু আগেই বললাম স্যার, সর্বোচ্চ উচ্চতায় উঠলে ওর বেগটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কেন জিরো হয় তোমরা আমাকে বলো তো? উঠতে 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 তোর দেখো বেগ উপরের দিকে আর ত্বরণ নিচের দিকে, তাইলে অর্থাৎ বেগ হ্রাস পায় সময়ের সাথে সাথে। যখন বেগ হ্রাস পায়, হ্রাস পেতে পেতে একটা সময় গিয়ে বেগ শূন্য হয়ে যায়, তখন আর সে উপরে উঠতে পারে না, এরপর আবার নিচের দিকে পড়া শুরু করে।
সর্বোচ্চ উচ্চতায় ধরো এইচ উচ্চতায় উঠতে সময়টা কত? তা আমরা জানি ভি ইকুয়াল টু হলো ভি নট মাইনাস জিটি। তাহলে বলো লাস্ট শেষ বেগটা কত হয়ে যায় সর্বোচ্চ উচ্চতায় 0। তাহলে বলো তো এটা হচ্ছে ভি নট মাইনাস জিটি। পরের লাইনে এসে হচ্ছিল মাইনাস ভি নট ইকুয়াল টু মাইনাস জিটি দিবাসে মাইনাস দ্বারা -1 দ্বারা গুণ করলে ভি নট ইকুয়াল টু হচ্ছিল কি জিটি। তাহলে সুতরাং টি ইকুয়াল টু হচ্ছিল ভি নট বাই জি। তার মানে আমাদেরকে যদি কখনো বলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, আমরা পুরো ডিটেইলস করে আসতে পারি, আবার টি ইকুয়াল টু কি ভি নট বাই জি ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার বলো তো আমাদের এখান থেকে হচ্ছে হলো এই যে জিনিসটা ওরে যখন আমরা নিক্ষেপ করলাম সেটা হচ্ছে হলো খেয়াল করিও কিন্তু ওরে নিক্ষেপ করলাম ও উপরে উঠলো, উঠতে যত সময় লাগবে আবার নামতেও কিন্তু তত সময় লাগবে। তাহলে বলতো ওর বিচরণ কাল কত হবে? বিচরণ কাল মানে কি উঠতে আবার নেমে আসতে সময়। তাহলে বলতো ওর পর্যায়কাল বা বিচরণ কাল বা আবর্তন কাল যেটাকে আমরা বলি সেটা অবশ্যই এটার দ্বিগুণ হবে। তাহলে সেই বিচরণ কালটাকে আমি টি দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে 2t এর সমান হবে। উঠতে যত সময় লাগে একটা এই নিক্ষিপ্ত বস্তুর আবার নামতেও ঠিক তত সময় লাগবে। তাইলে এটা হবে কত বলতো 2 ইন্টু ভি নট বাই জি, অ্যাকচুয়ালি 2 ভি নট বাই জি। এই জিনিসটা তোমরা দেখছো তাই না? তো তোমরা এই একটা বিচরণ কালের সূত্রের মধ্যে এই সূত্রটাও ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা স্যাররা, এরপরে আরো কিছু জিনিস আমরা ডিরাইভ করার চেষ্টা করি। এই সর্বোচ্চ উচ্চতাটা এই এইচ ম্যাক্সিমামটা কত এটা বলতে পারে না। আচ্ছা, সেটাও তো বের করা পসিবল। বলো তো কিভাবে? যে আমরা জানি হচ্ছে দেখো এই ভি স্কয়ার ইকুয়াল টু শেষ বেগটা কত এখানে 0, ভি নট স্কয়ার মাইনাস 2জি এইচ না, এই এইচটাই তো বের করতে হবে। সর্বোচ্চ উচ্চতায় গেলে বেগটা কত হয়ে যায় বলতো? 0 হয়ে যায়। কি হয়ে যায়? 0। তাহলে 0 স্কয়ার ভি নট স্কয়ার মাইনাস 2জি এইচ বা মাইনাস ভি নট স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2জি এইচ। দুপাশে মাইনাস কেটে দাও, তাইলে হচ্ছে 2জি এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে ভি নট স্কয়ার। তাহলে দেখবে হচ্ছে এখান থেকে সুতরাং এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার ডিভাইড বাই 2জি, এই সূত্রটা দাঁড়াচ্ছে। তার মানে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্রটা দেখবা যে ভি নট স্কয়ার বাই 2জি। তোমরা এই সূত্রগুলোকে 9-10 এভাবে দেখছো, ইউ দিয়ে দেখছো। এটা দেখছো হচ্ছে টি ইকুয়াল টু হয়তো বা টি ওভারঅল হচ্ছে 2u ডিভাইড বাই জি এরকম দেখছো। এই সূত্রটাকে হয়তো দেখছো হচ্ছে তুমি ধরো এইচ ইকুয়াল টু পড়ছো ইউ স্কয়ার বাই 2জি, এরকম টাইপের কিছু দেখছো তাই না? তোমরা এক এক জায়গায় হচ্ছে 9-10 হচ্ছে ইউ দিয়ে লিখতাম, আমরা ইন্টারমিডিয়েট এগুলো ইউ দিয়ে লিখি না। কি দিয়ে লিখি বলতো? ভি নট, আদি বেগকে আমরা ভি নট দ্বারা ডিনোট করি। আচ্ছা, এরপরে স্যার কি করবেন? আরো কি কি এখান থেকে করা যেতে পারে? তোমরা বলবা দেখবা বিভিন্ন জায়গায় এই এগুলো সবার তোলা হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা পেজে যাই, দেখো আমাদেরকে অনেক সময় বলে যে হচ্ছিল বিচরণ কাল কত, মানে টিটা কত। তো অনেকে দেখবা যে এই সূত্রের সাহায্যে করে ফেলে যে ভি স্কয়ার ইকুয়াল টু সরি এটা না, এইচ এর যে সূত্রটা আছে বিচরণ কাল মানে উঠতে আবার নামতে, তো এইচ ইকুয়াল টু দেখবা ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, যেহেতু নিক্ষিপ্ত বস্তু এখান থেকে খালি জাস্ট টিটা বাইর করে, টি বাইর করলে উত্তরটা হয়ে যায়। এবং টি বের করার সময় অনেকে দেখবা যে হচ্ছে এই জায়গায় এটা 0, এইচ 0, যেহেতু নিক্ষিপ্ত বেগ আছে তাহলে ভি নট টি থাকবে মাইনাস, দেখো এই যে এই জায়গায় হাফ জি টি স্কয়ার। পরের লাইনে এটা এই পাশে আসলে দেখো তো মাইনাস ভি নট টি ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কয়ার। দুই পাশ থেকে একটা একটা মাইনাস চলে যাবে, একটা করে টি চলে গেলে ভি নট স্কয়ার ইকুয়াল টু চলো কি হাফ জি টি। তাহলে দেখবা এটা এই পাশে চলে গেলে বা 2 ভি নট ইকুয়াল টু হচ্ছে জি টি, সুতরাং টি ইকুয়াল টু 2 ভি নট ডিভাইড বাই হচ্ছে জি। 2 ভি নট এটাই হচ্ছে বিচরণ কাল। দিলে কিভাবে? এই জায়গায় এইচটা কি 0, 0 বসায়া টি বের করলেই এটা হয়ে যাচ্ছে। অনেকে বলবে স্যার আপনি একটু আগে না এটা করালেন, এইচ এর সূত্রটা হচ্ছে কি এইচ হচ্ছে এখানে আপনি এইচ বের করলেন, এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ভাই
সর্বোচ্চ বেগ 0। কিন্তু যখন বিচরণকাল একটা বিচরণ কমপ্লিট করবে, অর্থাৎ এই যে দেখো এখান থেকে উঠে আবার এখানে নেমে আসবে, তাহলে বলো ওর সরণ কত h? ও তো যেখান থেকে গেছিল আবার ওখানে ফেরত আসছে, এই জন্য h0। h0 বসানোর পর তুমি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে টাইমটা পাবা এটা তার বিচরণ কাল পাবা। 2v0 ডিভাইড বাই g না, একটু আগে আমরা বের করে রাখছি, এই যে দেখো 2v0 ডিভাইড বাই g। মজা না? সহজ কিন্তু, তাই তো? এখানে অত কঠিন না, এগুলাকে হচ্ছে বুঝে বুঝে পড়লে আমার মনে হয় তোমাদের জন্য অতটা কঠিন হবে না। তারপর হচ্ছে দেখবা এই নিক্ষিপ্ত বস্তু, এই যে আমরা গতির যে প্রথম ভিডিওটা দিছিলাম এই চ্যাপ্টারেরই, সেখানে আমরা বলেছিলাম টি-তম সেকেন্ডে, টি-তম যে কোনো একটা চলন্ত ইউ আদিবেগে চলন্ত টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে বলতো কি, এই এস টি এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এরকম না? তোমার যদি একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে, তাহলে যদি আমি বলি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি টি এর মান 5 বসে এখান থেকে এটাতে করবা, তাই না? শুধু পঞ্চম সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে না, পঞ্চম সেকেন্ডে। ঠিক সেম ভাবে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আছে। দেখো পরন্ত বস্তুর, মুক্তভাবে পরন্ত বস্তুর টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা কি হবে? HTH, মানে এটা স্বাভাবিকভাবে নেমে আসা উচ্চতা আর কি। HTH এটা বলতে পারি আমরা ইউ প্লাস হাফ, এর জায়গায় হবে জি, আর কিছু না, 2t মাইনাস 1, শেষ। ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1, শেষ। আচ্ছা স্যার, যদি স্যার আপনি নিক্ষিপ্ত বস্তু, জি এর মান 9.8, তাই না? যততম সেকেন্ডে বলবে টি এর মান তত বসাবে। এবার যদি বলেন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত, তোমরা 9-10 করছো কিন্তু কি দিয়ে বলো তো? ওই যে যততম সেকেন্ড বলতো, ধরো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে, তাহলে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এরপর তাইলে বের করে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডেরটা বাদ দিলে শুধুমাত্র পঞ্চম সেকেন্ডেরটা পাওয়া যায়। এভাবে ডিটেলস করতে হতো। এই বইটা বলছি, এই সূত্রটা বইয়ে নাই বলে এটা আমরা স্টুডেন্টদেরকে 9-10 ব্যবহার করতে নিষেধ করি, বাট ইন্টারমিডিয়েটে ডিরেক্ট ব্যবহার করবা। মানে এটা তো আর হচ্ছে কি অবাস্তব কিছু না, এটাও একটা সূত্র ডিরাইভ করা, ঠিক আছে? বইগুলোতে নাই, এর মানে এই না এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে। ইন্টারমিডিয়েটে তো অবশ্যই করা যাবে, হ্যাঁ, এবং করবে তোমরা। আচ্ছা এখন দেখো এই যে এটা বলতেছিলাম HTH, এটা যখন এটা হচ্ছে নিক্ষিপ্ত, নিচ থেকে মারছে, তাহলে তখন হবে ইউ মাইনাস হাফ জি 2t মাইনাস 1। দেখো আর কিছুই না, সিম্পল, জি এর মান 9.8 বসাই দিবা। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে মাইনাস, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা প্লাস, আর নরমাল সমতলে বস্তু কণার গতির ক্ষেত্রে তো এটা এ, তখন জি হয় না, তাই না? বস্তুর ক্ষেত্রে। তো আশা করি আমরা এই জিনিসগুলা বুঝতে পেরেছো তোমরা। আর যদি প্রথমেই সূত্রগুলা নিয়ে আমি কিছু একটু কথাবার্তা এখানে বলতে যাই, এখানে বারবার বলছি আমি গতির অঙ্কগুলা শুরু করেছি অলরেডি, 2টা ক্লাস নিয়ে ফেলছি, এই জন্য আর এগুলো বিস্তারিত পরিচয় যায়নি। তারপরেও এটা যে এককে রাখবা এটা সেম এককে, অবশ্যই এগুলাকে মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এটা হচ্ছে শেষ বেগ, কি শেষ বেগ, আর এটা কি বলতো? আদিবেগ। এরপর দেখো এই যে জি অবশ্যই 9.81 ms ইনভার্স 2, তবে কখনো কখনো প্রশ্নে 10 দেওয়া থাকতে পারে, হিসাবের সুবিধার্থে দেখবা 10 দিয়ে দিছে, তো তখন 10 ব্যবহার করবা যদি হচ্ছে প্রশ্নে দেওয়া থাকে, আর নাইলে বাদ। এরপর টি অবশ্যই তোমরা সেকেন্ড এককে বসবা, কোন সেকেন্ড। এটা দিয়ে তুমি দেখো আদিবেগ এবং সময় জানা থাকলে শেষ বেগ বের করতে পারবা, বা আদিবেগ এবং শেষ বেগ জানা থাকলে সময় কত সময়ে, ধরো 10 মিটার পার সেকেন্ড থেকে কত সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? আদিবেগ শেষ বেগ জানা থাকলে কত সময় পর মানে এই শেষ বেগটা অর্জন করছে সেটা বের করা যাবে এই সূত্রের সাহায্যে। এটা দিয়ে তুমি হচ্ছে কি
আদিবেগ এবং সময় জানা থাকলে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। অতিক্রান্ত বলতে উপর থেকে কতদূর নেমে আসতেছে সেটা। আর এই সূত্রগুলা দিয়ে করলে নিচ থেকে কতটুকু উপরে উঠতেছে সেটা জানতে পারবা। এটা কি বলতো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে কত উপরে উঠছে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে উপর থেকে কতটুকু নেমে আসছে। ঠিক আছে, এটাও ঠিক সেম, শেষ বেগ, আদিবেগ আর যদি হচ্ছিল উচ্চতা, এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনো কিছু করা লাগে। ধরো আদিবেগ আর শেষ বেগ আছে, তুমি চাইলেই হচ্ছিল কি নেমে আসা অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতাটা বের করতে পারবা এখান থেকে। আবার আদিবেগ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে এই এত উচ্চতাটুকু নেমে যাওয়ার পর তার বেগ কত হবে, এখান থেকে শেষ বেগ বের করা যাবে। আবার অনেক সময় শেষ বেগ আর হচ্ছিল উচ্চতা দেওয়া থাকবে, তখন তুমি আদিবেগটা কত ছিল সেটা বের করতে হবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও সূত্রগুলোর ব্যবহার প্রায় সেম, খালি জাস্ট বারবার বলছি এখানে এগুলা কি মাইনাস। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে যদি বুঝতে পারো এরপর কিন্তু কাজ আমাদের তুলনামূলক ইজি। এবার আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার পালা। ঠিক আছে, দেখি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে। একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ছুড়ে মারছে কিন্তু। 4 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান কোথায় হবে? 4 সেকেন্ড। দেখো আদিবেগটা ভি নট, আমি 1 নাম্বারটা করছি প্রথমে। এই যে ভি নটটা দেখো তোমরা স্যাররা 30 মিটার পার সেকেন্ড। টাইম দেওয়া আছে 1 নাম্বারের জন্য, টাইম টি ইকুয়াল টু হচ্ছে হলো কয় সেকেন্ড? 4 সেকেন্ড। যদি আমি 4 সেকেন্ড ধরি, এবার আমার বলছে এইচ বের করতে, তো আমার এইচ বের করার দুইটা সূত্র আছে। দেখো ভি নট টি মানে কত উচ্চতায় থাকবে, অবস্থান কোথায় হবে মানে কত উপরে থাকবে। ভি নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার, এটা একটা। আর একটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2 জিএইচ, তাই না? কোনটা ব্যবহার করবা সেটা তোমার নির্ভর করবে গিভেন ডাটার উপর। তো আমি দেখতে পাচ্ছি আমাদের ভি নট আছে, আদিবেগ আছে, তাহলে এটা দিয়ে করলে টি, দেখো আদিবেগ এগুলা দেওয়া আছে, এই যে টি গুলা জি তো আমরা জানি, তাহলে এটা দিয়ে ব্যবহার করাটা তুলনামূলক সহজ না? অনেকে বলো না স্যার এটা দিয়ে আমি করতে চাই, এটা দিয়ে করলে ভি নটটা দেওয়া আছে, টি নাই, এইচ বের করতে হবে, তাই না? তার আগে আবার ভি বের করে আনতে হবে। কোত্থেকে ভি বের করতে আনতে পারবা? ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। এখান থেকে হচ্ছে হলো কি ভি নট ধরো 30 মাইনাস জি 9.8 ইন্টু কয় সেকেন্ড? 4 সেকেন্ড। 4 9 36 সামথিং, এখানে কিছু একটা বেগ মাইনাস থাকবে। তো বেগটা মাইনাস থাকার অর্থ হলো এত সেকেন্ড পরে হচ্ছে হলো কি সে নিচের দিকে নামবে, নিচের দিকে নামা, এটা মাইনাস আসবে এখান থেকে, দেখাই যাচ্ছে এটা মাইনাস আসবে। তো এখান থেকে হচ্ছে হলো মাইনাস আসার কারণে, এবার আসো আমরা যদি ডিরেক্ট এটা সাহায্যে করি, একটু দেখি এটা ভি নট কত বলতো? 30 টিটা কত? 4 সেকেন্ড, 4 বিয়োগ হচ্ছে হলো হাফ জি 9.8 ইন্টু টি স্কয়ার, 4 স্কয়ার। তাহলে দেখি এটা কত আছে, কত উচ্চতা থাকবে। ক্যালকুলেটর কি করলাম স্যার, এখানেই তো ছিল। আচ্ছা, আমাদের বিল্ডিংটার পাশে হচ্ছে জেনারেটর চলে, পাশের বিল্ডিং এ প্রায় সময় হচ্ছে হলো ভাইব্রেট করার কারণে লেখাগুলো হচ্ছে হলো এদিক ওদিক হয়ে যেতে পারে। অনেক সময় বোর্ড কাঁপে আমাদের, হ্যাঁ বোর্ড কাঁপে বলতে হচ্ছে বোর্ড না, অ্যাকচুয়ালি ক্যামেরা কাঁপে, এই জন্য হচ্ছিল অনেক সময় চলে এরকম কাঁপা কাঁপা আসে। অনেক সময় আমাকে ভিডিও ডাবলও করতে হয় তোমাদের জন্য। দেখো এটা দিয়ে আমি করি 120, আর এটা কত দেখি 16 ইন্টু হচ্ছে 9.8 ভাগ হচ্ছে হলো 2 বিয়োগ হচ্ছে 120, এটা দেখতে পাচ্ছি হলো 41 দশমিক কত 6 মিটার। তাহলে ভূমি থেকে কত 41.6 মিটার উপরে থাকবে এটা 4 সেকেন্ড পরে। কয় সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো এখান থেকে বের করলে তুমি এটা মাইনাস পাবে। 30 মাইনাস হচ্ছে হলো দেখো 9.8 ইন্টু 4 বিয়োগ হচ্ছে 30, আমি দেখতে পাচ্ছি এটা মাইনাস 9 পয়েন্ট হচ্ছে হলো 2 এমএসি। এটার দ্বারা অর্থ হলো হচ্ছিল এটা, এই যে আদিবেগটা মাইনাস এসে অর্থ হলো ওর নিচের দিকে নামছে। তো এখন যদি আমি এটা এখানে বসিয়ে দেই, দেখো এই যে এই জায়গা থেকে বা ভি স্কয়ার, খেয়াল করো তোমরা, আমরা যদি এই সূত্র থেকে বের করতে পারবো তো বললাম, তো এই জন্য ব্যবহার বের করলাম। এবার এটা থেকে বের করে দেখি মাইনাস 2gh ইকুয়াল টু হচ্ছে হলো কি ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, তারপর বা এটা হচ্ছে হলো h ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি হলো এখানে হচ্ছে হলো মাইনাস 2g ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার। ওকে, এই যে ভি স্কয়ার, ভি শেষ বেগ কত মাইনাস 9.2, এটাকে স্কয়ার করলাম, বিয়োগ ভি নট কত 30 স্কয়ার, এই যে ভি নটটা
এই যে এখানে দেওয়া আছে, আমি এখানে এই দুইটা সূত্রের কম্বিনেশনের মাধ্যমে এখন করছি। এটা দিয়ে করতে হলে শেষ বেগটা লাগতো, শেষ বেগটা বের করে আনছি। এই বেগ মাইনাস আসার অর্থ কি বুঝো? শুরুতে বেগ যেদিকে ছিল এখন বেগটা তার বিপরীত দিকে, অর্থাৎ চলো অলরেডি বস্তুটা উপরে উঠে গিয়ে সর্বোচ্চ চলে উঠে এখন নিচে নামতেছে, এটা বুঝাচ্ছে মাইনাস দ্বারা। 4 সেকেন্ড পরে ওর বস্তুটার বেগের দিক হবে নিম্নমুখী। আচ্ছা, ডিভাইড বাই মাইনাস 2g 2 9.8, এখানে মাইনাস আছে একটা। তা আমি যদি এখান থেকে দেখি এটাকে স্কোয়ার করলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 84.64 বিয়োগ এদিক দিয়ে হচ্ছে আবার 30 উচ্চতা 900 ডিভাইডেড বাই নিচে হচ্ছে মাইনাস 19.6। তাহলে 900 বিয়োগ হচ্ছে 84.64, উপরে হচ্ছে মাইনাস 815.36, নিচে হচ্ছে মাইনাস 19.6। এবার এটাকে হচ্ছে 19.6 দ্বারা ভাগ করলে 41.6, কত? 41.6 মিটার। তাহলে ভূমি থেকে উচ্চতাটা কত? 41.6। আমি এই সূত্রের সাহায্যে করলাম, 41.6 আসলো। উপরেরটা দিয়ে এটা দিয়ে ডিরেক্ট করে ফেললাম, তখন কত আসছে? 41.6 আসছে। দুইটার মাধ্যমেই করা যাবে, কেউ চাইলে এই দুইটাকে ইউজ করেও তুমি চাইলে এখান থেকে এইচ বের করতে পারো, আবার এটা দিয়ে ডিরেক্ট এইচ বের করলেও পারো। দেখো, নিয়ম ঠিক থাকলে তোমার অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা স্যার, এরপরে দেখো তো আর এখানে আছে কিনা, এটাতে নাই, দেখি। এই যে 50 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ভূমিতে পতিত গঠিত, কি পতিত গঠিত, এগুলো কি লিখছে? 50 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ভূমিতে পতিত হতে দেওয়া হলো, এরকম কিছু একটা দেওয়া হলো, মানে উপর থেকে 50 মিটার উপর থেকে পড়বে। তাহলে যখন 50, এটা ধরো হচ্ছে এম্বরের একটা বস্তু এখানে এই ভূমিতে এসে পড়বে, তাহলে এই এইচটা হচ্ছে 50 মিটার। ওকে, এখন আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হয় কত, বলো? 0। ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগে? তো স্বাভাবিকভাবে 50 মিটার নেমে আসার জন্য সময়টা আমাদের জানতে হবে। তো আমরা জানি h ইকুয়াল টু ভি নট টি প্লাস, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হাফ জিটি স্কয়ার। তো আদিবেগ 0 এটা, আচ্ছা এটা তো h হচ্ছে 50, আদিবেগ 0 হওয়ার কারণে টি এর সাথে গুণ হয়ে এটা 0 হয়ে যাবে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ কত হয়? 0 হয়। হাফ জি 9.8 ইন্টু টি স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 50, এটা তো 0 বাদ, এটা হচ্ছে 4.9 টি স্কয়ার। তাইলে বা টি স্কয়ার ইকুয়াল টু কি? 50 ডিভাইড বাই 4.9, সুতরাং টি ইকুয়াল টু রুট ওভার, এটা তো হচ্ছে 50 ভাগ 4.9, এটাকে রুট করতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি 3.2 সেকেন্ড। কত বলতো? 3.2 সেকেন্ড। তার মানে উপর থেকে বস্তুটা ভূমিতে পৌঁছাতে বা ভূমিতে নেমে আসতে ওর 3.2 সেকেন্ড সময় লাগে। ভূমি স্পর্শ করার মুহূর্তে ওর বেগ কত, অর্থাৎ শেষ বেগটা কত? তো আমরা অনেকভাবেই তো শেষ বেগটা বের করতে পারি। যেমন ধরো ভি ইকুয়াল টু চলো, এখন ভি ইকুয়াল টু ভি নট, যেহেতু পড়ন্ত বস্তু তাহলে জিটি, তাহলে শেষ বেগ ভি আদিবেগ 0, ভি নট জি 9.8। এই টিটা কত? উপর থেকে ভূমিতে নেমে আসার মুহূর্ত পর্যন্ত 3.2 বাইর করছি, তাহলে 3.2। তাহলে দেখি এটা আমার ডিরেক্ট কত আসে আনসার, 9.8 ইন্টু 3.2, তাহলে এটা 31 আমাদের 36 মিটার পার সেকেন্ড। কেউ চাইলে এটা দিয়ে না করে যদি বলে যে না স্যার আমি এটা দিয়ে করব না, আমার আরেকটা সূত্র আছে যে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh, এটা দিয়ে করব, পারবা তো? দেখো না, কারণ আমাদের এইচ জানা আছে, ভি নট আদিবেগ 0 জানা আছে, এখান থেকে শেষ বেগ চাইলেই বের করা পসিবল। তাহলে এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে 2g 9.8, উচ্চতাটা এইচটা হচ্ছে কত? 50। তাইলে দেখো তো এটা কত আসে, 4.9 ইন্টু, সরি এটা 2 তো 4.9 না, এই 9.8 ইন্টু 2 ইন্টু হচ্ছে 50, এটা দেখতে পাচ্ছি 980। কত? 980। তাহলে সুতরাং ভি ইকুয়াল টু রুট করে দেখি 980 কে রুট করলে এটা 31.3 মিটার পার সেকেন্ড। দেখি উপরে কত আসছে, 31.36, এখানে 31.31 আসছে আর কি, জাস্ট আর কিছুই না, 31.31, আর এটা হচ্ছে 31.36। দুইটা প্রসেসই কারেক্ট, তুমি এটা দিয়েও করতে পারো, কেউ চাইলে এটা দিয়ে।
তো আগে যদি আমাদেরকে প্রশ্নে যদি এই অংশটা না দিত তাহলে তো আমরা টাইম বের করতাম না, তখন এটা আর ব্যবহার করতাম না। কারণ টাইম চাইলে তখন আবার এই টাইমটা বের করতে হতো, তারপর এটা দিয়ে করতে হতো। তখন আমরা এটা দিয়ে করে ফেলতে পারতাম এক ধাপে। যেটা দিয়ে চেষ্টা করবে যে এই সূত্রটা দিয়ে কাজ করলে সহজে তুমি বের করে ফেলতে পারবে, সেটা ব্যবহার করবে। ঠিক আছে? এখানে স্যার আপনি আগে এটা ব্যবহার করলেন কেন, তুমি প্রশ্ন করতেই পারো। কিন্তু এটা ব্যবহার করার মূল কারণ কি বলতো? কারণ হচ্ছে অলরেডি আমরা টাইমটা বের করছি, মানে উপর থেকে নেমে আসার জন্য। এই জন্য হচ্ছে হলো কি, শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ ইনটু জিটি, এটা দিয়ে করে ফেলছি। টাইম জেনে গেছি তাই। কিন্তু টাইম যদি আগে না জানতাম তাহলে আমরা জানতাম কি, এইচ জানতাম, আদি বেগ জানতাম, তাহলে শেষ বেগ যখন বের করতে হতো তখন এটা দিয়ে করতাম। কথা ক্লিয়ার? এখন তুমি যে কোনো একটা দিয়ে করতে পারো, সহজ কিন্তু। এরপরে যদি আমরা হচ্ছে হলো প্রবলেমে যাই, দেখো আমার এখানে একটা ম্যাথ আছে। 98 মিটার উঁচু হতে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, একই সময় অপর একটি বস্তুকে 24.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর এবং কোথায় উহারা মিলিত হবে? তাহলে আচ্ছা দেখো, একটা বস্তু এখান থেকে আছে, ধরো M1 বস্তু, এটা নিচের দিকে আসবে, ছেড়ে দেওয়া হচ্ছে 98 মিটার উঁচু থেকে কিন্তু। আর এটা হচ্ছে ভূমি। একই সময় এখান থেকে আরেকটা বস্তু হচ্ছে হলো কি, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটা হচ্ছে হলো আদি বেগ কত, এটা 24.5 মিটার পার সেকেন্ড, এটা আদি বেগ। আর ওর হচ্ছে হলো আদি বেগ 0, ওর আদি বেগ কত, 0 মুক্তভাবে পড়ছে। আর এদের মধ্যে উচ্চতাটা কত বলতো, 98। তাইলে এই কোথাও মনে করি ভূমি থেকে x উচ্চতায় মিলিত হবে, কত, ভূমি থেকে কত উচ্চতায়, x উচ্চতায়। তাহলে ভূমি থেকে যদি x উচ্চতায় হয় তাহলে ও নেমে আসবে কতটুকু বলো না, 98 মাইনাস x। তাইলে এবার একটু চিন্তা করি, ও যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাইলে চলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো, নিক্ষিপ্ত বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব x, মানে ও উপরে কতটুকু উঠবে, x, ও উপর থেকে কতটুকু নেমে আসবে, 98.x, এবং সেটা কত সময় পর, তো মনে করি t সময় পর। তাহলে মনে করি এভাবে লিখবা, মনে করি t সময় পর ভূমি থেকে x উচ্চতায় হচ্ছে হলো কি, বস্তু দুটি মিলিত হবে, এই কথাটা লিখতে হবে। মনে করি, দেখো মনে করি ভূমি হতে x, আচ্ছা ভূমি হতে x, মনে করি t সময় পর, এই কথাটা এভাবে লিখলে ভালো হতো, t সময় পর x উচ্চতায়, মনে করি টি সময় পর x ভূমি হতে, এটা অবশ্যই ভূমি হতে, বারবার এই কথাটার মধ্যে ভুল হচ্ছে, ভূমি হতে x উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। ওকে, এবার আসো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে x, সেটা x ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব মানে এইচটা আর কি, সেটা হবে ভি নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তবে আমরা কি জানি না, টিটা জানি না, ভি নট জানি, ভি নট হচ্ছে কত, এই 24.5, লাস্টে বসাই মানটা। আর পরন্ত বস্তুটার ক্ষেত্রে হবে বলতো, পরন্ত বস্তু যেটা নেমে আসে কতটুকু, 98 মাইনাস এক্স। ও যদি ভূমি থেকে এক্স পরিমাণ উপরে ওঠে তাহলে ও হচ্ছিল কত, 98 থেকে এক্স পরিমাণ বাদ দিলে বাকিটা নেমে আসছে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে 98 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হবে হচ্ছিল ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার। এবার আসো ওর আদিবেগটা কত, ওর আদিবেগ তো 0, তাহলে হচ্ছে ভি নটটা 0 হয়ে যাবে। তাহলে এটার দেখো আমাদের এখানে ওরটা 0 হওয়ার কারণে ওর 0 এটা প্লাস হাফ জি টি স্কয়ার। আর এই জায়গায় 98 তো মাইনাস এক্স, এক্স হচ্ছে হলো এখন এটা বসাবো, এটা কত ভি নট টি, এই মাইনাস মাইনাস এটা প্লাস ধরো একবারে হাফ জি টি স্কয়ার। দেখো এখানে মান বসাই দিলাম। এর পরের লাইনে আসার পর 98 মাইনাস ভিটি ভি নট টি, এটা হচ্ছে অবশ্যই দেখো এই ভি নটটা তো বের করবো আমরা, এই যে এটা নিক্ষিপ্ত বস্তুর ভি নট, আর এখানকার ভি নট, এই ভি নটটা এটা হচ্ছে কি এই পরন্ত বস্তু, তাইলে এই যে এটাকে ভি নট 1 দিতে পারি, এটা ভি নট 2, কিছু একটা দিয়ে আলাদা করলে ভালো হতো। তবে এখানে এটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা 0 লিখে ফেলছি। আর এখান থেকে যেটা বসাইছি এখানে, এই সমীকরণটা এখানে বসাইছি, তো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে এটা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে এটাই পাশে গেলে জিটি চলে যাবে, তাহলে জিনিসটা এরকম। তাহলে দেখো তো মাইনাস ভি নট টি ইকুয়াল টু মাইনাস 98, বা টি ইকুয়াল টু, আমার তো বাইর করতে হবে কি কত, টিটা এখান থেকে চলে আসবে 98 ডিভাইড বাই ভি নট, বলো তো ওর ভি নট কত ছিল 24.5, তাহলে 98 ডিভাইড বাই হচ্ছে 24.5, খুব সম্ভবত হচ্ছিল 4,
তাই না? 98/24.5, এটা 4 সেকেন্ড। কত? 4 সেকেন্ড। তার মানে বস্তু দুটোটা উপরেরটা ছেড়ে দেওয়া এবং নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর কত 4 সেকেন্ড। একই সাথে যেহেতু এগুলোকে ছুটছি, একই সাথে এটাকে ছেড়ে দিছি, একই সাথে নিক্ষেপ করছি, তাহলে 4 সেকেন্ড পরে হচ্ছে ওরা মিলিত হবে। এবার এইচটা কত, ভূমি থেকে কত উচ্চতায়, x উচ্চতায়, সেটা এই জায়গায় বসায় দিলেই তো কাজ হয়ে যাবে, x বের হয়ে আসবে। x ইকুয়াল টু ভি নট 24.5 ইন্টু টি 4 বিয়োগ হচ্ছে হলো হাফ জি টি স্কয়ার, হাফ জি মানে 9.8, টি স্কয়ার, টি স্কয়ার মানে কত 4 স্কয়ার। দেখো এটা হচ্ছে 98 বিয়োগ হচ্ছে হলো 16 ইন্টু হচ্ছে হলো 9.8 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে 78.4। তাহলে বলো বিয়োগ হচ্ছে হলো 98, আমি দেখতে পাচ্ছি 19.6, ভূমি থেকে 19.6 মিটার উচ্চতায় এরা দুজন কি হবে, মিলিত হবে। তোমরা কি বুঝতে পারছো? আশা করি সবার কাছে বোধগম্য হয়েছে। খুবই চমৎকার চমৎকার কোশ্চেন এগুলো, এগুলো 9 10 আমরা করে আসছি, এই জন্য চমৎকার বলতেছি। মানে এগুলো পারার মতো, এগুলো ভুল হওয়ার কোনো চান্সেস নাই। তো ভুল যদি করি আমি, আমারও অনেক সময় ভুল হয়ে যেতে পারে ক্যালকুলেশন। ধরো এখানে এই অঙ্কটার মধ্যেই ধরো কোথাও একটা ভুল করছি, আমি বলতেছি কিন্তু মুখ দিয়ে ভুল হওয়ার চান্স নাই, কিন্তু অসাবধানতা বা হচ্ছে ক্যালকুলেশনের ছোট ভুলের কারণে কিন্তু এগুলো ভুল হয়ে যায়, কিন্তু সহজ ম্যাথ গুলা। এবার আসো, একটি মিনারের শীর্ষ হতে এত মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর খাড়া উপরে ছোড়া হলো। 4 সেকেন্ড পরে অপর একটি পাথর নিচে ফেলা হয়। পাথর দুটি একই সময় মাটিতে পড়লে মিনারের উচ্চতা ও দ্বিতীয় পাথরের পতনের সময় নির্ণয় করো। দেখো এখান থেকে একটা পাথরকে খাড়া উপরে মারছে, মিনারটার উচ্চতা আমি জানি না, এটা একটা মিনার, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি। তো এখান থেকে হচ্ছে হলো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত, এই ভি নট, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আর আরেকটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে ভি নট কত 0, যেটা ছেড়ে দিবে। তবে এটা নিক্ষেপের 4 সেকেন্ড পরে হচ্ছে হলো কি এটা ছাড়া হয়েছে। তাহলে এখানে বলছে মনে করি মিনারটির উচ্চতা আমি এখান থেকে কত ধরি এইচ, ও এখান থেকে নিক্ষেপ করছে আর ও পরন্ত বস্তু, তাহলে ওর জন্য টাইম পিরিয়ড হচ্ছে কি, ওর 4 সেকেন্ড বেশি লাগছে, তাই না? দুজন কিন্তু একসাথে ভূমিতে মাটিতে পড়ছে, তাহলে একসাথে যখন পড়ছে তাহলে ওরে ছাড়ছি আমি কত, ওরে ছাড়ার 4 সেকেন্ড পরে, তাহলে ওর 4 সেকেন্ড কম লাগছে, ওর 4 সেকেন্ড কি লাগছে, বেশি লাগছে। যদি আমি বলি প্রথম বস্তু নিক্ষেপের টি সময় পর মাটিতে পড়বে, তাহলে এটার ক্ষেত্রে টাইমটা হবে কত, t-4, কারণ ওর 4 সেকেন্ড কম লাগছে। আর যদি দ্বিতীয় বস্তুর থেকে টি সময় ধরি, তাহলে এটারটা হবে কত, t+4, তাই না? আমি প্রথমটা থেকে ধরি, মনে করি প্রথম বস্তু নিক্ষেপের, দেখো নিক্ষেপের কত সময় পর, টি সময় পর বস্তুদ্বয় মাটিতে পতিত হবে। তার মানে হচ্ছে হলো প্রথম বস্তু, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এই উড্ডয়ন কালটা বা হচ্ছে সময় কত হবে বলো, t-4, কারণ দ্বিতীয়টা 4 সেকেন্ড পরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওরও সরণ কত h, এরও সরণ কত h, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি একটু দেখি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বলতো ও তো পরন্ত বস্তু, তাহলে h ইকুয়াল টু হচ্ছে হলো ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো, আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে আদিবেগ শূন্য, তাহলে এটা 0 হয়ে যাবে না, এটা 0, হ্যাঁ, এটা 0 হয়ে গেলে আমরা এটা লিখবো হাফ জিটি স্কয়ার। তার মানে সুতরাং h ইকুয়াল টু এটা, কোথাও h এর মানের মধ্যে এটা আমরা বসাতে পারবো, তাই না, এই অঙ্কের জন্য। এখন স্যাররা আর কি করা যেতে পারে, এবার প্রথম বস্তুর জন্য অ্যাপ্লাই করি না, প্রথম বস্তুর ক্ষেত্রে বলো তো, প্রথম বস্তুর ক্ষেত্রে এবার কি করা যায়, প্রথম বস্তুর সূত্রটা, ও তো নিক্ষিপ্ত, আচ্ছা তাহলে ওর আমরা ওভারঅল সরণ h ইকুয়াল টু দেখো ভি নট টি, নিক্ষিপ্ত তো মাইনাস হাফ জিটি স্কয়ার, এই তো, তাই না? এরকমই তো হওয়ার কথা সূত্রটা। তাহলে কত ভি নটে মারছে সেটা কিন্তু এখানে আছে। এবার একটু কথা শোন, এই জায়গায় হচ্ছে ক্যাচালটা লাগবে আমাদের, হচ্ছে হলো এই বস্তুটা এখান থেকে আমি মারছি, মিনারের উপর থেকে মারছি, কিন্তু আবার
সে উপরে গিয়ে একটা সময় গিয়ে তার বাবার কোথায় নিচে নেমে আসছে, তাই না? বলো ঠিক কিনা? হ্যাঁ। তাইলে ওর বলতো স্মরণ হয়েছে কতদূর? এখান থেকে অ্যাকচুয়ালি ও যে অতিরিক্ত যেটা উঠছে এটা তো ওর স্মরণ না, ও এখান থেকে আসলে অ্যাকচুয়ালি মিনারের পাদদেশে মারছি এখান থেকে, তো অ্যাকচুয়ালি মিনারের পাদদেশে নেমে আসে, তার মানে ওর অ্যাকচুয়ালি স্মরণ হচ্ছে হলো মিনারের উচ্চতার সমান। তবে স্মরণটা আমি নিক্ষেপ করছি উপরের দিকে, কিন্তু স্মরণটা হয়েছে নিচের দিকে, এই জন্য এইচ এর সামনে একটা মাইনাস। আর যদি তুমি এটাকে এখান থেকে যেহেতু উপর থেকে নিচে নেমে আসছে, তাহলে পরন্ত বস্তু বিবেচনা করে অঙ্কটা করতে পারবে। এটাকে সূত্রটাকে আমি এভাবে বলি, তুমি এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস কি হাফ জি টি স্কয়ার, নিক্ষিপ্ত না ধরে এটাকে পরন্ত বিবেচনা করতে পারবা। তবে সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে এই জায়গায় যে হলো কি জি যেই দিকে কাজ করতে, জি তো নিচের দিকে, তারপরে কিন্তু তোমার বেগ উপরের দিকে, তাহলে এখানে একটা মাইনাস দিতে পারো, এই যে বেগের সামনে একটা মাইনাস দিই, তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ একদম সেম। তোমার কোথায় সেম স্যার, আপনি পাগল নাকি? হ্যাঁ, পাগল না হইলে হচ্ছে দেখো এইটা এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আর এখানে হচ্ছে এটা এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, একই ফাংশন বোঝাচ্ছে। তা আমি হচ্ছে এটা দিয়ে করব না, এটা দিয়ে করি না, হ্যাঁ আমি এটা দিয়ে করব। আমি ধরবো যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাই এখানে মাইনাস, হ্যাঁ, কিন্তু আমার উচ্চতাটা আমি উপরে কতটুকু উপরে উঠবে সেটা নিচ্ছি না, কিন্তু আমার নিচের দিকের সরণ নিচ্ছি, এই জন্য মাইনাস এইচ। ওকে, তাইলে এবার দেখো মাইনাস এইচ, তো এইটা এবার এখানে বসে দিই মাইনাস হাফ জি টি স্কয়ার, দেখো এইচ এর জায়গা থেকে এটা বসে দাও এখানে, তারপর এখানে দেখো ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তো এইবার দেখো এটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, কি রে ভাই জিরো হয়ে যায় কেন? কিছু একটা গন্ডগোল লেগে যাচ্ছে না? দেখো তো, ও হ্যাঁ হ্যাঁ মাইনাস মাইনাস এনেছে, ও ভালো কথা, এই জন্যই তো বলি গ্যাঞ্জাম লাগতেছে, এইটা এই পাশে পাঠাইলে চলে যাচ্ছে গা। কিন্তু একটা জিনিস চমৎকার না এখানে স্যার, এখানকার যে টাইম গুলা সেটা হচ্ছে হলো কি আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে সময় না টি মাইনাস ফোর, আমি ভি নট টি কেন বসাইছি, তাহলে এখানে বসাবো এরকম যে ভি নট টি মাইনাস ফোর, আর এটা হবে হাফ জি টি স্কয়ার, মানে টি মাইনাস ফোর হোল স্কয়ার একবারে। অনেকে বলে স্যার সূত্র লিখেন না প্রথমে তারপরে না মান বসাবেন, তুমি চাইলে তাহলে এটাকে টি ওয়ান লিখতে পারো, এখানে এই যে এটাকে টি ওয়ান স্কয়ার লিখবা, তারপর এখানে টি মান বসাবা, তারপর এখানে টি টু ভি নট টি টু মাইনাস হাফ জি টি টু স্কয়ার, তো টি টুর জায়গায় আবার আমি এটা বসাতে পারি, এটাকে টি টু ধরা যায়, এটাকে তাহলে টি ওয়ান ধরা যায়, বুঝছো? এভাবে করা যেতে পারে। তা আমি হচ্ছে এত টি ওয়ান টি টু এইসব এত কিছু তো লিখতে পারবো না। আমরা এখন শুরু করবো, চলো ডাইরেক্ট এখান থেকে কাজ করতেছি। এখন এইচ এর জায়গায় হবে চলো মাইনাস কত, এই যে হাফ জিটি স্কয়ার। স্যার এবার আসেন এখান থেকে দেখো তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা লিখতে পারি ভি নট টি মাইনাস এটা হলো ফোর ভি নট এরকম, আর এখানে আমি লিখতে পারি এই যে হাফ জি টি এর এটাকে আমরা লিখতে পারি না টি স্কয়ার মাইনাস টু, দুই টু ইন্টু মানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, তাহলে এটা হচ্ছে এইট টি আর এটা মাইনাস প্লাস ফোর, ষোলো ষোলো এরকম। তো এরপরে আমাদের ক্যালকুলেশন করাটা কি আর কোথাও কঠিন হবে? এখন আমরা ক্যালকুলেশন করে এই যে আগাই যাবো, দেখো স্যাররা এবারে দেখো হাফ বা হাফ জিটি স্কয়ার ইকুয়াল টু হলো ভি নট টি, থাকুক এখানে ভি নট টি মাইনাস ফোর ভি নট, এই জায়গায় এগুলো একটু গুণ করে দিই, হাফ দেখো মাইনাস হাফ জিটি স্কয়ার, এই মাইনাস এই মাইনাসে প্লাস, প্লাস হলে এটা কত হয় দাঁড়াও, এই যে হাফ দিয়ে গুণ করলে এটা চার, চার জিটি ফোর জিটি আর কি। আচ্ছা আর কি এই যে হাফ এই 16 সাথে গুণ হলে এইট, এইট জি মাইনাস এইট জি এরকম কিছু। তো দেখো এটা এই পাশে আসলে এখানে একটা আচ্ছা ভালো কথা, এটার সামনে একটা মাইনাস আছে, তো এটা এই পাশে আসলে এটা এটা চলে যাবে অ্যাকচুয়ালি, তাহলে আর থাকবে কি আমি দেখি, আর থাকতেছে হচ্ছে হলো ভি নট টি মাইনাস ফোর ভি নট, দেখো আর হচ্ছে হলো এদিক দিয়ে প্লাস আরো টি আছে, তো আমার তো বাইর করতে হবে কারে বলো তো, টি, এখান থেকে টি প্লাস ফোর জিটি মাইনাস এইট জি ইকুয়াল টু এখন শূন্য। তাহলে দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফোর ভি নট এবং জি এক পাশে পাঠিয়ে দিই, তাহলে ভি নট টি প্লাস ফোর জিটি ইকুয়াল টু এটা হচ্ছে এইট জি, এটা প্লাস হচ্ছে ফোর ভি নট, দেখো বা টি কমন নিলে ভি নট প্লাস ফোর জি, এই যে এইট জি প্লাস হচ্ছে ফোর ভি নট এটা, তারপর সুতরাং টি ইকুয়াল টু এবার তোরা দেখ এটাকে পাশে পাঠিয়ে দে এইট জি প্লাস ফোর ভি নট ডিভাইড বাই হচ্ছে কত ভি নট প্লাস ফোর জি। স্যার
এবার তুমি ক্যালকুলেটরে এগুলো বসায় দাও না, এগুলো ক্যালকুলেটরে বসায় মান করলেও তো হয়ে যায়। ঠিক আছে, কি হবে 8g মানে হচ্ছে 8 ইন্টু 9.8 প্লাস হচ্ছে হলো 4b0, 4b0 মানে এটা ছিল কোনটা b0, এই যেটা 30, এই 4b0 4 ইন্টু 30 আমি দেখতে পাচ্ছি ভাগ হচ্ছে হলো এই 9.8 19.6 38 39.2 কত 39.2 আর এখানে হচ্ছে হলো কত এই v0 30, তাহলে 30 প্লাস হচ্ছে হলো 39.2, এটা আমার কাছে এটা সময়টা আসলে হচ্ছে হলো কত 2.86 সেকেন্ড, 867 তো 87 লিখতে পারতাম, 867 এত। তার মানে প্রথম বস্তুটা নিক্ষেপের টি সময় পরে হচ্ছে হলো কি এত সময় পরে হচ্ছে এই ভুল হচ্ছে কিনা, তাইলে হচ্ছে হলো টি এরকম কেন আসতেছে অবাস্তব জিনিস, টি কিছুটা অবাস্তব আসলো না স্যাররা, দেখো তো আমার কোথাও কি ক্যালকুলেশনে ভুল হয়েছে। 4 সেকেন্ড পরে অপর একটি পাথর নিচে ফেলা হয়, পাথর দুটি একই সময় মাটিতে পড়লে মিনারের উচ্চতা কত, নিচে ফেলা হয়েছে যেটা এটা হচ্ছে t-4, এটা তো ঠিক আছে। আমি কি উল্টা লিখছি নাকি? হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ, কি করলাম এটা। প্রথম বস্তুর ক্ষেত্রে এটা তো দেখো পুরা অঙ্ক করছি আমি, অবাস্তব বুঝলাম কেমনে, টি কেমনে হচ্ছিল 4-এর চেয়ে কম আসবে, টি তো 4-এর চেয়ে বড় আসার কথা, এই জন্য বুঝলাম, ভাগ্য ভালো এরকম একটা আনসার আসছে। আরে ভাই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কেমনে, এটা তো প্রথম, এটা হচ্ছে হলো আমি ক্যালকুলেশন পুরা যাওয়া খিচুড়ি লেগে গেছে তাই না, তাহলে আমরা এটাকে একটু আবার অন্যভাবে করব। দেখো আমি এইভাবে এটাকে একটু না করি, এটা এখন এখানে কারেকশন করা যেত, মানে প্রথম বস্তুটাকে টি ধরলে, সরি দ্বিতীয় বস্তুটাকে টি ধরলে প্রথম বস্তুটা হতো t+4, এভাবে দিয়ে এটা থেকেই করতে পারতাম। আমি এটাকে এখন এখানে আবার করি, তাহলে বলো প্রথম বস্তুর টি সময় পর, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর তো উপরে, প্রথম বস্তুর ক্ষেত্রে উপরে নিক্ষেপ করছি তো, তাহলে h = v0t মাইনাস কি হাফ gt স্কয়ার, তাহলে যেহেতু সরণটা হয় নিচের দিকে এখানে একটা মাইনাস হবে এই, তো এখানে এটা টি সময়ের পর এটা বা মাইনাস হচ্ছে আমি h জানি না তো মাইনাস h থাকুক ইকুয়াল টু v0, ওর একটা বেগ আছে তো সেটা হচ্ছে v0 t থাকুক এটাও মাইনাস, আচ্ছা এগুলো সবই এটা এখানে থাক। হ্যাঁ আমরা এবার আসি হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুটা সরি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, এটা প্রথম বস্তুটা করছি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যেটা নেমে আসতেছে, তাহলে ওটার ক্ষেত্রে h = v0t প্লাস হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার, তাহলে এটা হচ্ছে আদিবেগ কত 0 মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে দ্বিতীয়টা, তাহলে এটা হচ্ছে প্লাস হাফ জিটি স্কয়ার। আচ্ছা তাহলে দেখো তো স্যাররা এই সুতরাং h = কত হাফ জিটি স্কয়ার, এইবার ঠিক আছে, এটা নিয়ে আমি এখন কোথায় এখানে বসিয়ে দিব, এখানে বসায় দিলে হচ্ছে কি এখানে যে বসাবো এটা একটু একটু কাহিনী আছে না বলতো, দ্বিতীয় বস্তুটা এই যে এখানে আমরা এটা না হয় শূন্য হয়ে গেছে টি এর কারণে, কিন্তু প্রথম বস্তু যেই সময় ধরে গেছে এই যে টি সময় ধরে প্রথম বস্তুটা হচ্ছে কি টি সময় পর মাটিতে পতিত হবে, এটা কত t-4, তাহলে আমি চাইলেও কি এখানে এটা টি লিখতে পারবো, এটাকে লিখতে হবে ধরো এটা এরকম না যে v0 t-4 আর প্লাস হচ্ছে কি হাফ জি t-4 হোল স্কয়ার, এরকম তো। দেখো তাহলে এখন আমরা এই জায়গায় হচ্ছে কি করতে পারি বলতো, এখান থেকে এটা তো t-4, তো আদিবেগ যদি 0 হয় পরন্ত বস্তু তাহলে এটা 0 প্লাস হাফ এটা জি, এটা হচ্ছে টি স্কয়ার মাইনাস 8t প্লাস 16 এরকম কিছু, এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এবার দেখো হাফ জিটি স্কয়ার মাইনাস এটা হচ্ছে 4 জিটি, এটার সাথে গুণ করার পর আর এরপরটা হচ্ছে প্লাস যে হাফ মানে 8g, বা বা এই যে এখান থেকে আমি এইচ এর জায়গায় কি বসাতে পারি বলতো, উপরে একটা সূত্র এখান থেকে, ও ভালো কথা, হ্যাঁ এবার আসো এইচ, এই যে এইচ এর জায়গায় আমি এই যে জিনিসটা বসাতে পারি না, এটা মাইনাস, এখানে এটা তো এইচ না শুধু এটা মাইনাস, এই মাইনাসটা এবার সুতরাং এইচ ইকুয়াল টু এখানে লিখে রাখতে পারতাম আমরা মাইনাস v0t প্লাস চলো কি হাফ জিটি স্কয়ার। দেখো তাইলে এখন আমি এই জায়গায় এইচ এর জায়গায় এই মানটা এখন বসাই দিব,
তাহলে মাইনাস দেখি কত আসে ক্যালকুলেশন করে, বা মাইনাস ভি নট টি প্লাস হাফ জি টি স্কয়ার। তো এইটা এই পাশে আসলে এটা চলে যাবে গা, আর বাদ বাকিগুলা থাকতেছে। দেখি এবার কত আসে, কত থাকে দেখো। তাহলে এই পাশে থাকে হচ্ছে আমার টি গুলাকে সব এক পাশে কমন নিয়ে আসতে হবে, তাই না? আর বাকি হচ্ছে টি গুলাকে এক পাশে থাকলে আমি এটা বের করতে পারবো। আচ্ছা এই যে আমার এখান থেকে এটা এই পাশে চলে আসলে, বা ওইটা যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছিল এটা হচ্ছিল বা ভি নট টি প্লাস হচ্ছে 4gt ইকুয়াল টু হচ্ছিল কত 8g, সরি হ্যাঁ 8g এটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, এটা মাইনাস। তাহলে বা আমি দেখতে পাচ্ছি 4gt মাইনাস হচ্ছিল ভি নট টি ইকুয়াল টু 8g। তাহলে বা টি যদি কমন নেই 4g মাইনাস ভি নট হ্যাঁ ইকুয়াল টু 8g। তাহলে বা পরের লাইনে দেখো টি ইকুয়াল টু এটা হচ্ছিল কত 8g ডিভাইড বাই হচ্ছিল 4g মাইনাস ভি নট। তাহলে আমি এখন যদি দেখি 8g 8 ইন্টু 9.8 আর 4g হচ্ছে 4 ইন্টু 9.8 আর বিয়োগ ভি নট হচ্ছে কত 30। তাহলে আমি দেখি তো এখন কত আসে 30, ওই যে উপরে 8 ইন্টু 9. এটা দেখতে পাচ্ছি আমি 78.4 39.2 বিয়োগ 30 78.4 ভাগ হচ্ছে হলো আনসার। আমি দেখতে পাচ্ছি এটা 8.52 সেকেন্ড আসছে। তার মানে প্রথম বস্তুটা নিক্ষেপের 8.52 সেকেন্ড পর এরা হচ্ছে হলো কি মাটিতে পতিত হবে, বলছে না এই যে। আচ্ছা এবার দ্বিতীয় পাথরের পতনের সময় কত, তাই না? তো প্রথম পাথরের পতনের সময় হচ্ছে হলো এটা, কারণ আমি লিখছি প্রথম বস্তু বা পাথর নিক্ষেপের টি সময় পর বস্তুদ্বয় মাটিতে পতিত হবে। তাহলে অবশ্যই আমাকে এখানে একটু কথাবার্তা কিভাবে করতে হবে, কি চিন্তা করতে হবে এখন বলো। এর 4 সেকেন্ড পরে হচ্ছে দ্বিতীয় পাথর পড়ছে, তাহলে বলো দ্বিতীয় পাথরের পতনকাল, দ্বিতীয় পাথরের পতনকাল টি ইকুয়াল টু ওর জন্য টি বা পতনকাল এটা যাই বলি সেটাকে একবারে লিখতে পারি ইকুয়াল টু, সেটা বলাই আছে এখানে কত টি মাইনাস 4। তাহলে টি মাইনাস 4 টি কত 8.52 বিয়োগ হচ্ছে হলো 4, তাহলে কত 4.52 সেকেন্ড শেষ। তার মানে 4.52 সেকেন্ড পরে কি হবে বলতো, এরা মাটিতে পতিত, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কার এটা 4.52 সেকেন্ড, ওই দ্বিতীয় পাথরটার যখন নিক্ষেপ করছে মানে ছেড়ে দিয়েছে তার 4.52 সেকেন্ড পরে। তো এটাই দ্বিতীয় পাথরের এটাই হবে পতনকাল, ঠিক আছে। ওইটা হচ্ছে হলো প্রথম পাথরের পতনকাল টোটাল, ঠিক আছে। পতনকাল মানে উড্ডয়নকাল, যতক্ষণ ধরে সে ভূমিতে আসে নাই সেটা। আর বলছে এই যে পাথর দুটি একই সময় মাটিতে পড়লে মিনারের উচ্চতা এইচ, ভাই এইচ ইকুয়াল টু তোমরা অলরেডি বের করলা, এই যে দেখো এইচ ইকুয়াল টু যদি তুমি এখন এই সমীকরণে বসিয়ে দাও তাইলে হচ্ছে হলো পাবা না এইচ, এই জায়গায় টি বসিয়ে দাও এই জায়গাটাতে, তাহলে এইচ এর সমীকরণে। সুতরাং দেখো তো এইচ ইকুয়াল টু এই যে ভি নট মাইনাস ভি নট টি বা হচ্ছে হাফ জি টি স্কয়ার মাইনাস ভি নট টি, এটা অথবা এই সমীকরণেও কেউ চাইলে বসাতে পারো। এই যে এটা তো শূন্য, এটা শূন্য হইলে এইচ ইকুয়াল টু দাঁড়াবে হাফ জি টি মাইনাস 4 হোল স্কয়ার। তাই এইচ ইকুয়াল টু কি বলা যায় বলো তো, হাফ জি টি মাইনাস 4 হোল স্কয়ার। এবার যদি আমি চিন্তা করি স্যাররা একটু সবাই দেখো, এই যে হাফ জি 9.8 টি কত 8.52 বিয়োগ হচ্ছে হলো 4 এটা হোল স্কয়ার, তাহলে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি হলো কত 4.52 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে হলো 0.5। আমি দেখতেছি এটা 100 মিটার, কত 100 মিটার, 100 দশমিক সামথিং আসতেছে, তো এটা 100 মিটার। তার মানে মিনারটার উচ্চতা কত 100 মিটার। অঙ্কটা সোজা ছিল, তো কঠিন ছিল নাকি? কঠিন কোনো কিছু না এখানে। তোমরা এই টাইপের অঙ্ক অনেক দেখতে পাবো, তবে স্যারের একটা ছোট ভুল হয়েছিল। আমি প্রথমটা দুইটা, একটা প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য প্রথমটা অ্যাপ্লাই করে সূত্র অ্যাপ্লাই করে দিছিলাম, এই জন্য ঝামেলা হয়ে গেছিল। প্রথম বস্তুটার ক্ষেত্রে এইচটা কেন ঋণাত্মক বলতো, কারণ বস্তু নিক্ষিপ্ত হয়েছে উপরে কিন্তু এইচটা হয়েছে কি নিচের দিকে। চাইলে আমি এটা আর এটাকে প্লাস ধরে এটার সামনে একটা মাইনাস বসাই দিয়ে ওইভাবেও করতে পারতাম, সেম উত্তর আসতো, ঠিক আছে। এবার দেখো এখানে একটা অঙ্ক আছে, কোন মিনারের উপর থেকে একটি মার্বেল সোজা নিচের দিকে ফেলে দেওয়া হলো। মার্বেলটি ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, মিনারটির উচ্চতা কত? তো আদিবেগ, কোন মিনারের উচ্চতা আদিবেগ তো অবশ্যই 0 এখানে,
যেখান থেকে ছেড়ে দিয়ে ধরি মনে করি উচ্চতাটা h। তো আমাদেরকে যেটা দেওয়া আছে এটা ছিল পূর্ববর্তী সেকেন্ডে, তাহলে মনে করি পূর্ববর্তী সেকেন্ড মানে টি তম সেকেন্ডে, মানে টি সেকেন্ডের নিচে গিয়ে পড়ে। তাহলে পতনকাল যদি টি হয়, পতনকাল টি ধরি আর কি, ধরি পতনকাল টি, তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আজকে পড়লাম অতিক্রান্ত দূরত্ব পরন্ত বস্তু তো, তাহলে এইচ টি এইচ ইকুয়াল টু হচ্ছিল ভি নট প্লাস পরন্ত বস্তু হাফ এ টু টি, এটা হাফের জায়গায় এর জায়গায় জি হবে -1। তাহলে পরন্ত বস্তু আদিবেগ 0 বা এই যে দেখো টি তম সেকেন্ড, যততম সেকেন্ডে গিয়ে পড়ছে, যততম সেকেন্ডে লাস্টটা ওইটাই, ওই সেকেন্ডে তত সময় কিন্তু সে হচ্ছে নিচে পতিত হইছে। তো বলছে ভূমি স্পর্শ করার পূর্ববর্তী সেকেন্ড মানে হচ্ছে টি সেকেন্ডে 34.3, তাহলে কত এটা বলতো 34.3 প্লাস হাফ জি হচ্ছে 9.8, এটা হচ্ছে আমি 2t-1, আমি এখন জানি না এটা কত, বা হচ্ছে কি এই 34.3, এটা হচ্ছে হাফ 4.9 ইন্টু হচ্ছে 2t বিয়োগ হচ্ছে 4.9 ইন্টু 4.9, এটা বা এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 9.8t ইকুয়াল টু এটা এই পাশে প্লাস, তাইলে এটা এই 38 39.1 মনে হয় আর কি, 34.3 প্লাস হচ্ছে 4.9, তাহলে আমাদের হ্যাঁ 39.2, সরি 39.2 যদি হয়, তাহলে এরপর আমাদেরকে যে কাজ করতে হবে এখান থেকে হচ্ছে আমাদের টিটা বের করে নিতে হবে, টি ইকুয়াল টু 39.2 ডিভাইড বাই হচ্ছে 9.8, তাহলে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি 4 সেকেন্ড, কত 4। তাইলে দেখো তো মোট সময়টা কত, মানে চতুর্থ, তার মানে টি তম সেকেন্ডে মানে 4 নাম্বার সেকেন্ডে ও এর দূরত্ব অতিক্রম করছে, তার মানে এটা তো 4 নাম্বার সেকেন্ড মানে হচ্ছে চতুর্থ সেকেন্ড, তাহলে এই মার্বেলটার নিচে পড়তেও কত সময় লাগছে, 4 সেকেন্ড লাগছে। ঠিক আছে, তাহলে এইবার আসো মিনারটার উচ্চতা, তাহলে 4 সেকেন্ডে নেমে আসা উচ্চতা, তাহলে h ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জি টি স্কয়ার, তাই না? এটা দেখো ভি নট 0 হাফ জি 9.8 টি স্কয়ার 4 স্কয়ার 16, তাইলে হচ্ছে এই 9.8 ইন্টু হচ্ছে 16 ইন্টু 0.4, আমি দেখতে পাচ্ছি এটা 78.4 মিটার, তার মানে এই মিনারটার উচ্চতা ছিল এটা। দেখো আবারও বলি, এখানে পূর্ববর্তী সেকেন্ড বলতে হচ্ছে একদম ভূমি স্পর্শ করার ঠিক আগের সেকেন্ডটা, হ্যাঁ ওই সেকেন্ড সর্বশেষ সেকেন্ড। তো চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা ধরো হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, টি এর মান 4 পাইছি, তার মানে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল এটা, তার মানে এইটা, তার মানে সর্বশেষ সেকেন্ডটা কত ছিল 4 ছিল, তার মানে মোট 4 সেকেন্ডে উপর থেকে নেমে গেছে, তাহলে আর 4 সেকেন্ডে কতটুকু নেমে গেছে 78.4, তাহলে এটাই হচ্ছে মিনারের উচ্চতা। ঠিক আছে, শেষ না, মজার না, এটাও কিন্তু কঠিন ছিল না, মজারই সহজ ছিল। এখানে একটা ম্যাথ আছে, একটি বস্তু ভূমিতে পড়ার পূর্বের 40 মিটার 2 সেকেন্ডে অতিক্রম করে ভূমির কত উপর থেকে বস্তুটি পড়েছিল। এখানে একটা বস্তু তো মনে করিয়েছে এখানে ভূমি পরন্ত বস্তু, হ্যাঁ, তো এখানে ধরো লাস্ট 2 সেকেন্ডে এর দূর, এই যে এটা হচ্ছে ধরো 40 মিটার এবং কয় সেকেন্ড অতিক্রম করছে 2 সেকেন্ডে, তো 2 সেকেন্ডে যদি 40 মিটার অতিক্রম করে, খেয়াল করে এখানে আমরা এর দূর উপর থেকে কিন্তু আরো কিছু পরিমাণ নেমে আসছে, কত পরিমাণ নেমে আসছে সেটা আমি জানি না, ধরো x পরিমাণ, তো x পরিমাণ নেমে আসছে উপর থেকে, x এর সাথে 40 যোগ করলে কিন্তু আমি পুরা একদম সম্পূর্ণ বস্তুটা কোত্থেকে পড়ছে সেটা পাবো, তাই না? কারণ নিচে গেছে 40, তাহলে এখানে আদিবেগটা কত আমি এমনিতে জানি না, এই জায়গার আদিবেগটা, তো এখানে আদিবেগটা আমি জানি ভি নটটা, এটা হচ্ছে 0, তাহলে এখানে আদিবেগ হচ্ছে এইটার শেষ বেগ না, এই x দূরত্ব নেমে আসার পর তার যে শেষ বেগ সেটাই হচ্ছে এই অংশের জন্য আদিবেগ। তো এই অংশের সময় এবং এই অংশের যেহেতু কি দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, তাইলে এই অংশের আদিবেগটা বের করি, তাহলে আমরা জানি হচ্ছে h দেওয়া থাকলে h ইকুয়াল টু ভি নট টি প্লাস কি হাফ জি টি স্কয়ার, এখানে যেই ভি নট সেটা হচ্ছে কত বলতো তোমরা, সেটা আমরা জানি না এখানকার ভি নটটা, তাইলে এটা হচ্ছে এই লাস্ট 2 সেকেন্ডের জন্য যেটা আদিবেগ সেটা বের করছে কিন্তু আমরা, এইচটা হচ্ছে কত 40, কয় সেকেন্ডে গেছে 2 সেকেন্ডে, তাহলে ভি
টি 2 সেকেন্ড প্লাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে টি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4। তাহলে এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 4 ইন্টু 9.8 ইন্টু 4 ভাগ হচ্ছে 2 19.6 19.6 এটা এই পাশে আসলে বিয়োগ হচ্ছে 40। আমি দেখতে পাচ্ছি 2 ভি নট ইকুয়াল টু হচ্ছে 20.4। তাহলে সুতরাং ভি নট ইকুয়াল টু কত এই 10.2 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গায় লাস্ট 2 সেকেন্ডের জন্য আদিবেগ ছিল এটা। এই আদিবেগ কি প্রথম ক্ষেত্রে শেষ বেগ না? অবশ্যই। তো প্রথম ক্ষেত্রে তাহলে আমি এটার ক্ষেত্রে এখানে প্রথম ক্ষেত্রের জন্য শেষ বেগ কত এটা পাইলাম 10.2 এটা, যেটা প্রথম ক্ষেত্রে আদিবেগ এটা। তাহলে এই এক্স বের করা যাবে কিনা এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে? যাবে। তো দেখো আমরা জানি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার পরন্ত বস্তুর 2 জি এইচ, এইচ এর জায়গায় হবে এখানে এইচটা কত এক্স। তাহলে এটা কত 10.2 স্কয়ার বিয়োগ হচ্ছে আদিবেগ ছিল 0 2 জি এক্স বা এক্স ইকুয়াল টু এই যে 10.2 এটাকে তোমরা স্কয়ার করতে পারো 104.04। এটা 2 জি, 2 জি মানে 2 ইন্টু 9.8 ভাগ হচ্ছে এই 19.6। আমি দেখতে পাচ্ছি এটা এক্স হচ্ছে 5.308 মিটার। তাহলে এক্স যদি এটা কিন্তু ভুল হচ্ছে কিনা কে জানে, এত ভুল হওয়ার তো কথা না। তারপর দেখো এটা তো আমাদের এই যে এক্স ইকুয়াল টু যদি এটা হয় তাহলে টোটাল উচ্চতাটা কত হবে বলো তো? এক্স যদি 5.308 হয় আর এটা 40, তাহলে মোট উচ্চতা এই এইচটা হচ্ছে কত এক্স প্লাস 40 না? তাহলে কত এক্স 5.308 প্লাস 40 অ্যাকচুয়ালি হচ্ছে 45 কত 308 মিটার। এটাই উত্তর। তাহলে ওভারঅল বস্তুটা ভূমিতে পড়ার পূর্ব মানে একদম উপর থেকে পড়ছে, কত উপর থেকে বস্তুটা পড়ছে 45.308 মিটার। ওকে, তো এটা যদি তোমরা বুঝো তাহলে আশা করি আর হচ্ছে কি এই পরন্ত বস্তুর এই প্রবলেম গুলো খুব একটা হচ্ছে ঝামেলা হওয়ার কথা না, এটাও ইজি ছিল। এরপর একটা প্রবলেম দেখি কি আছে। এই যে এখানে একটা বস্তু আছে, দেখো তোমরা এখানে বলা আছে হচ্ছে একটি বস্তু 40 মিটার উপর থেকে 2 কেজি ভরের একটি বস্তু আছে। একটি বস্তু এত উপর থেকে, আচ্ছা এটা কি লিখছে? এটা একটি বস্তু, এই কথাটা এখানে হবে না, হ্যাঁ টাইপার ভুল করছে। 40 মিটার উপর থেকে 2 কেজি ভরের একটি বস্তু অভিকর্ষের টানে 1 সেকেন্ড সময়ে বালির উপর টিভির উপর পড়লো। এতে বস্তুটি বালির ভিতরে এমন ভাবে প্রবেশ করলো যে 3 মিটার বালি ভেদ করার পর এর বেগ অর্ধেক হয়ে গিয়েছিল। বস্তুটি বালিতে আঘাত করার সময় কত বেগ প্রাপ্ত হলো? 40 মিটার উপর থেকে পড়ছে, তাহলে বালিকে 1 মিনিট সময়ে কিন্তু 1 সেকেন্ড সময়ে বালিতে পড়ছে, বালির উপর পড়ছে। তাহলে এখানে দেখো শেষ বেগটা আমাদেরকে বাড়ি করতে হবে। তো শেষ বেগ আদিবেগ পরন্ত বস্তুর ক্ষেত্রে কত? আদিবেগ 0 না? 1 নাম্বার করছি আমরা। আদিবেগ কত 0, শেষ বেগটা আমার বাইর করতে হবে টি হচ্ছে 1 সেকেন্ড। খুব সহজ। তাহলে বলো আমরা জানি v ইকুয়াল টু v নট প্লাস gt, যেহেতু পরন্ত বস্তু আদিবেগ 0 9.8 টি কত 1 সেকেন্ড। তাহলে বলো 9.8 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বালির এই বস্তুটা বালির উপর পড়বে। এবার বলছে এতে বস্তুটি বালির ভিতরে এমন ভাবে প্রবেশ করলো যে 3 মিটার বালি ভেদ করার পর এর বেগ অর্ধেক হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার দেখো তো স্যাররা আমরা যদি এখানে এই চিন্তা করি, এখানে চলো বলছে বালির ভিতরে অতিক্রান্ত দূরত্ব শূন্য অবস্থানের দূরত্বের 1.3। তাহলে শূন্য অতিক্রান্ত দূরত্ব কত? এটা শূন্য। এখন বালির ভিতরে বাইর করতে হবে, কিন্তু বালির ভিতরে বলছে এমন ভাবে 3 মিটার প্রবেশের পরেই হচ্ছে তার কি এই বেগ অর্ধেক হয়ে গেছে। বেগ অর্ধেক মানে হচ্ছে ওর শেষ বেগ। তাহলে বলো দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বরের জন্য আদি বেগ কত বলো তো? যখন বালিকে আঘাত করে তখন তার বেগ কিন্তু এটা, তাহলে এটা আদি বেগ। তাহলে এখানে হচ্ছে ভি নট কত 9.8 ms ইনভার্স 1 3 মিটার এস এমন ভাবে হইছে, এস হচ্ছে বালির মধ্যে এস হচ্ছে 3 মিটার। 3 মিটার ঢোকার পর ওর বেগ অর্ধেক হয়ে গেছে। তাহলে শেষ বেগটা হচ্ছে এই ভি নট ডিভাইড বাই 2 মানে 9.8 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে দেখো ভি নট আছে, শেষ বেগ আছে, এস আছে, এখান থেকে ত্বরণ বের করা যাবে না? তো আমরা জানি বালির বৃত্তের ক্ষেত্রে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। এইচ কেন লিখছি না? এইচও লিখতে পারি চাইলে, এটা হচ্ছে বালির ভিতরে ঢুকছে তো তুমি চাইলে কিন্তু এখানে এগুলাকে কি এইচ এইচ লিখতে পারো। এইচ
এইচ, কিন্তু ত্বরণটা এখানে বালির ভিতরে জি না, কিন্তু এইচ লিখলেও ত্বরণটা জি নয়, ত্বরণ এখানে ত্বরণ আছে বালির ভিতরে একটা, হ্যাঁ। তো এটা আমরা ওই ত্বরণটাই বের করতে চাই, বি স্কয়ার মাইনাস বি নট স্কয়ার টু এইচ, বা এ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস বি নট স্কয়ার টু এইচ। এখানে মান বসাই, বি স্কয়ার কত 4.9 স্কয়ার, বিয়োগ হচ্ছিল ভি নট কত 9.8 স্কয়ার, ডিভাইড বাই 2h, 2h কত 3। তাইলে এখান থেকে একটা ত্বরণ আসবে কিনা দেখো তো। আমি যদি 4.9 স্কয়ার করি, বিয়োগ হচ্ছে হলো 9.8 স্কয়ার, হ্যাঁ, ভাগ হচ্ছে হলো 6, আমি দেখতে পাচ্ছি এটা 12 দশমিক মাইনাস একটা মাইনাস আসবে, 12.005 ms ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণটা মাইনাস আসার অর্থ হলো কি বলতো, এখানে মন্দন হয়েছে। এবার বলছে হচ্ছে হলো বালির ভিতরে অতিক্রান্ত দূরত্বে, আচ্ছা বালির ভিতরে অতিক্রান্ত দূরত্ব, বালির ভিতর ত্বরণ তো এটা, তাই না? তো এখন বালির ভিতরে হচ্ছে হলো কি, ঢোকার একদম আদি বেগটা আমি জানি না, এই যে এটাই তো হচ্ছে বালির ভিতরে ঢোকা শুরু করা আদি বেগ। তাইলে বালির ভিতরে শেষ বেগ কত, শূন্য, ত্বরণ এটা। তাইলে বলতো বালিতে প্রবেশের ক্ষেত্রে এই ভি নট হচ্ছে হলো কত 9.8 মিটার পার সেকেন্ড, আর লাস্টে গিয়ে বেগ শূন্য হয়ে যাচ্ছে, এবং ত্বরণ এখন আমি বের করে নিলাম -12.005 ms ইনভার্স। তাহলে আর কদ্দূর গিয়ে হচ্ছিল, মানে বালির ভিতর কদ্দূর টোটাল প্রবেশ করবে বলতো, আমরা জানি বি স্কয়ার ইকুয়াল টু বি নট স্কয়ার প্লাস 2a, এটা এইচ প্রাইম দিচ্ছি। তো আমার এইচ প্রাইম বের করতে হবে, এইচ প্রাইম ইকুয়াল টু, দেখো এটা পাশে গেলে মাইনাস হবে, বি স্কয়ার মাইনাস বি নট স্কয়ার 2a। এবার দেখ বি স্কয়ার লাস্টে গিয়ে শূন্য, তাহলে শূন্য স্কয়ার মাইনাস বি নট কত 9.8 স্কয়ার, তো এখান থেকে একটা মাইনাস ভ্যালু আসবে, তারপর 2 ইনটু a, এর মান কত মাইনাস 12 দশমিক কত এ 005, এই তো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখান থেকে মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এখান থেকে তোমাদের এইচ এত মিটার চলে আসবে, এইচ প্রাইমটা। তাহলে এটাই হবে হচ্ছে হলো কি, আচ্ছা এটা যেহেতু এখানে করতে বলছে, আমরা একটু করলে কি আমাদেরকে পাপ হবে, একটু ক্যালকুলেশনই তো 1 মিনিটই তো লাগবে, তাই না। 9.8 স্কয়ার, এটা হচ্ছে -96.04, আর নিচেরটা হবে 24.010, ঠিক আছে, ভাগ হচ্ছে হলো 24.010, এটা হচ্ছে 4, আমাদের এইচ প্রাইমটা আসলে 4 মিটার। তাহলে এবার চিন্তা করো, আমাদেরকে বলছে এটা যাচাই করতে, কি যে হচ্ছে হলো কি যাচাই করতে বলছে, দেখো তোমরা বালির ভিতরে অতিক্রান্ত দূরত্বের শূন্য অবস্থানের দূরত্বের 1 দশমাংশ উক্তিটি সত্যতা যাচাই করা, ঠিক আছে। দেখো বালিটি শূন্য অবস্থান করছে কত, বস্তুটা 40, আর বালির ভিতরে অবস্থান করছে কত 4 মিটার, তাহলে 4, তাহলে 1/10 এরকম, ঠিক আছে। তো এখানে আসলে আমাদের দেখো মোট এইচ প্রাইমটাকে তুমি এইচ দ্বারা ভাগ করলে আসলে 1 দশমাংশই পাচ্ছ। তাহলে দেখো বালির ভিতরে অতিক্রান্ত দূরত্ব শূন্য অবস্থানের দূরত্বের 1 দশমাংশ উক্তিটি সত্য। দেখো যথেষ্ট চমৎকার একটা কোশ্চেন, কিন্তু অত কঠিন না, কিন্তু আমি ধীরে ধীরে করাচ্ছি। তোমরা অনেকে বলতে পারো স্যার এত স্লো পড়াচ্ছেন কেন, গতিবিদ্যার অঙ্ক এগুলোতে এত স্লো পড়ানো লাগে? সবার তো বোঝার ক্ষমতা, সবার হচ্ছে হলো পারার ক্ষমতা, সবার হচ্ছে হলো আগের হচ্ছে হলো জ্ঞান এক নয়, এই জন্য হচ্ছে হলো আমাদেরকে করাতে হয়। সময়গুলো বেশি চলে যাচ্ছে যাদের, তারা হচ্ছে হলো একটু ফাস্ট করে দিয়ে 1.5 গুণ 2 গুণ স্পিড দিয়ে দেখে ফেলবা, হ্যাঁ, যদি দরকার হয় আর কি, না দরকার হলে দেখবেই না, কোনো সমস্যা নেই। একটি পাথর নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, পাথরটিকে 3 সেকেন্ড পর থামিয়ে দিয়ে আবার পড়তে দেওয়া হলো, বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? আচ্ছা, পাথরটা 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, তাহলে পাথরটা এখান থেকে ভূমিতে পতিত হয় 5 সেকেন্ডে, পাথর মুক্তভাবে ছেড়ে দিচ্ছি, তাই ভি নট 0, 5 সেকেন্ডে যদি ভূমিতে পতিত হয় 5 সেকেন্ডে, তাহলে ওর এখান থেকে এইচটা বের করে নেওয়া যাবে না? এইচ ইকুয়াল টু আমরা জানি কি ভি নট টি প্লাস হাফ জি টি স্কয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে এটা আদিবেগ 0, হাফ জি 9.8 টি স্কয়ার 5 স্কয়ার 25, তাহলে এটা হলো কি 9.8 ইন্টু 0.5 গুণ হচ্ছে 25, আমি দেখতে পাচ্ছি 122.5 মিটার, তার মানে টোটাল উচ্চতা হচ্ছে 122.5 মিটার। এবার পাথরটি 3 সেকেন্ড পর থামাইয়া আবার করতে দিছে, তাহলে 3 সেকেন্ডে কতদূর নেমে আসছে বলতো? 3 সেকেন্ডে উপর থেকে কোথাও একটা আসছে না এরকম, ধরো সেটা হচ্ছে হলো কি এইচ প্রাইম, তাহলে 3 সেকেন্ডে
সেকেন্ডে নেমে আসা উচ্চতা h প্রাইম ইকুয়াল টু হলো v নট টি প্লাস হাফ gt স্কয়ার। আবার তো এটা 0 প্লাস হাফ g 9.8 t হচ্ছে 3 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 9, আমি দেখতে পাচ্ছি হচ্ছে 9 ইনটু 9.8 ভাগ হচ্ছে 2, 44.1। তাহলে বলো তো বস্তুটা এই জায়গায় এসে ধরে ফেলছে, এখানে ধরে ফেলছে। এখনো বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে এবার বলো তো। এটা পুরাটা h থেকে h প্রাইম বাদ, তাহলে বস্তুটিকে যেখানে থামানো হলো হলো ভূমি হতে তার উচ্চতা কত হবে বলো, মোট h মাইনাস h প্রাইম। তাহলে h কত 122.5 আর বিয়োগ হচ্ছে 44.1। তাহলে দেখো তো কত হয়, আমি দেখতে পাচ্ছি 78.4 মিটার। আচ্ছা এইটুকু, তার মানে এর দূর উচ্চতায় থামাইছে। এবার যখন আবার ছেড়ে দিছে, এবার হচ্ছে বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। এবার বলো স্যাররা, এটা কিন্তু রুয়েটে আসছিল প্রশ্ন, সুন্দর কোশ্চেন। হ্যাঁ রুয়েটে আসছে, এটা আমাদের বছর রুয়েটে। আমি 15-16তে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম রুয়েটে। ওই দিন আমাদের শাস্ত্রের পরীক্ষা এবং রুয়েটের পরীক্ষা একই দিনে ছিল। তো আমি শাস্ত্রের পরীক্ষা দিয়েছিলাম, সিলেট কখনো ঘুরতে যাইনি, এই জন্য শাস্ত্রে ঘুরতে গেছিলাম। কিন্তু রুয়েটে হচ্ছে কি ওই দিন পরীক্ষা দিতে যাইনি। পরীক্ষা আমি অবশ্য রুয়েটের ফর্মই নিইনি, কারণ হচ্ছে রুয়েট এবং শাস্ত্রের ফর্ম মানে ভর্তি পরীক্ষা একই তারিখে দেখে, তো আমি তো দুইটা ফর্ম নিলে হচ্ছে দুইটা এক্সাম দিতে পারবো না, এই জন্য হচ্ছে কি এটা নি নাই। এটা গেলে হচ্ছে কি এটা পারতাম না, এটা আমার কাছে ওই সময় এটা কঠিন ছিল, ঠিক আছে, আমি এটা পারতাম না শিওর। যদি হচ্ছিল এখানে এটা একটা পরন্ত বস্তুর অঙ্ক। দেখো এবার এই 78 মিটার ছেড়ে দেওয়ার পর ভূমিতে পৌঁছাতে কত, এবার দেখো যেহেতু এবার পাথরটাকে থামিয়ে ছাড়া হচ্ছে, তাইলে এবার হচ্ছে কি এখান থেকে যখন বাকিটা নেমে আসবে, মানে ধরো এই যে কত, এই যে 78.4 মিটার এটা নেমে আসবে এখানে, তখন হচ্ছে আদিবেগ কত 0, কারণ থামায়া তারপর ছাড়ছে, তাহলে আদিবেগ আবার 0। তাহলে এবার আসো বলতো আবার এই এটাকে আমি এই অংশটাকে x দিই, এটা x, তাহলে আবার x ইকুয়াল টু v নট টি প্লাস হাফ gt স্কয়ার। এখানকার এটা 0, তো আদিবেগ 0 কেন 0, কারণ এখানে থামায়া তারপর ছাড়ছে, এই জন্য আবার আদিবেগটা 0 হাফ g ইনটু হচ্ছে 9.8 টি স্কয়ার। আমি তো জানি না, এটা হচ্ছে 4.9 টি স্কয়ার, আর এটা হচ্ছে x টা হচ্ছে কত 78.4। তাহলে বা টি স্কয়ার ইকুয়াল টু 78.4 ডিভাইড বাই 4.9, সুতরাং টি ইকুয়াল টু এটা। আটাত্তর দশমিক চার ভাগ হচ্ছে 4.9, এটা হচ্ছে 16.4, তাহলে এটা 4 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে আমার যদি বস্তুটা উপর থেকে জাস্ট একদম নরমালি পড়তে দিতাম তাহলে 5 সেকেন্ডে পড়ে যেত, বাট 3 সেকেন্ড পর হঠাৎ করে থামাইয়া যখন আবার ছাড়লাম তখন তার সময় লাগলো আরো 4 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড আর 4 সেকেন্ড, টোটাল কয় সেকেন্ড সময় লাগবে, 7 সেকেন্ড সময় লাগবে এখন, ঠিক আছে। কিন্তু এমনিতে বাকি দূরত্ব অতিক্রম করতে তার কত দূর লাগবে, 4 সেকেন্ড লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? এবার আসো তার আমরা পরের প্রবলেমে চলে যাই। এটা এরপরে হচ্ছে এই ম্যাথটা আছে আমাদের। দেখো এই যে একটি রকেট খারাপ ভাবে উপরের দিকে এত ত্বরণে চলতে শুরু করলো, 10 সেকেন্ড পর রকেটের ইঞ্জিন সুইচ বন্ধ করা হলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে তা নির্ণয় করো। অভিকর্ষীয় ত্বরণ 10। এই যে দেখো অভিকর্ষীয় ত্বরণ এখানে কোনোভাবে 9.8 ব্যবহার করতে পারবো না, এটা ধরে বুয়েট অ্যাডমিশন টেস্ট 7-8 আসছে, সোজা প্রশ্ন। 10 সেকেন্ড সমতরণে উঠছে, তাহলে 10 সেকেন্ডে উচ্চতা, যেহেতু এটা উপরের দিকে উঠতেছে, খেয়াল করো 10 সেকেন্ডে এত ত্বরণে কিন্তু উঠতেছে, এটা নিক্ষিপ্ত বস্তু আর এটা বলার দরকার নাই, ঠিক আছে, এত ত্বরণে উঠতেছে, তাইলে ও কতটুকু উঠবে বলতো, ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, এইটা উপরের দিকে ওঠা। যেহেতু আদিবেগের কথা বলে নাই তাহলে ধরতে হবে এটা স্থির থেকে শুরু করছে, তাহলে স্থির হলে আদিবেগ 0 হাফ এ 30 টি স্কয়ার কত 10 সেকেন্ড পর, তো এটা স্কয়ার, তাহলে হাফ হচ্ছে 15 ইনটু 100, 15 ইনটু 100 চলো 1000, 1500 মিটার। এটা কত বলো, এটা 1500 মিটার। মানে হচ্ছে প্রথম 10 সেকেন্ডে এত ত্বরণে উপরের দিকে উঠে সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, সমতরণে গেছে, তাহলে অবশ্যই ত্বরণে সমতরণ অতিক্রান্ত দূরত্ব এটা উপরের দিকে।
এবার বলছে হচ্ছে হলো ইঞ্জিনটার সুইচ হঠাৎ বন্ধ করে দিছে, তাইলে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? ইঞ্জিন সুইচ বন্ধ করে দিলে আস্তে আস্তে গিয়ে বেগটা শূন্য হয়ে যাবে, এরপর আর উঠবে না, তাই না? তাহলে বলো 10 সেকেন্ড পরে হচ্ছে হলো যখন ইঞ্জিনের সুইচ বন্ধ করছে, তার মানে ত্বরণটা বন্ধ করছে, তাহলে বলো তো 10 সেকেন্ড পর বেগ কত? 10 সেকেন্ড পর বেগ না, বেগ লাগবে তো 10 সেকেন্ড পর বেগ ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তাহলে হচ্ছে হলো ওর ভি নটটা ছিল 0 এটি। অনেকে বলো স্যার এটা নিক্ষিপ্ত বস্তু না, না এটা ত্বরণ নিয়ে যাচ্ছে, এই ত্বরণ নিয়ে যাচ্ছে, তো নিক্ষিপ্ত বস্তু না, এটা নরমাল হচ্ছে হলো গতিশীল বস্তুর কনসেপ্ট চিন্তা করবা। দেখো এটা ভি নট, এ হচ্ছে হলো কত, এ হচ্ছে হলো এখানে আমাদের দেওয়া ছিল তো এ 30, টি কত 10 সেকেন্ড, তাহলে বলো 300, এটা 300 মিটার পার সেকেন্ড। আর সে এটা তাহলে এখন বলো এটা হচ্ছে হলো কত, তাহলে এইটাই হচ্ছে হলো কি লাস্ট ক্ষেত্রে হচ্ছে কি এটা আদিবেগ না? প্রথম 10 সেকেন্ড পরে যেটা তার বেগ মানে এরপরে সুইচ বন্ধ করার পরে এটা হচ্ছে তার জন্য আদিবেগ। তাহলে এখন এখন দ্বিতীয় ক্ষেত্রে এই ভি নটটা হচ্ছে হলো কত 300 মিটার পার সেকেন্ড, আর লাস্টে গিয়ে থেমে গেছে না, যেখানে সর্বোচ্চ উচ্চতা গিয়ে থেমে যাবে, তো সেখানে ভি হচ্ছে 0। তো আমাদের কত সময় পর গিয়ে থেমে যাবে সেটা দেখতে আগে আর বের করা যায় না বলতো? অথবা হচ্ছে হলো এখান থেকে চাইলে, যেহেতু যখন সুইচ বন্ধ করে দিবে তখন সেটা হচ্ছে হলো কি একটা নির্দিষ্ট বেগ নিয়ে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠবে শুধুমাত্র, তাই না? যত এবার হচ্ছে হলো যেহেতু হচ্ছে হলো মানে 10 সেকেন্ড পরে সুইচ বন্ধ করেছে, ওর তো আর ত্বরণ নাই, তাহলে এটা এখন একটা নিক্ষিপ্ত বস্তুর ন্যায় কাজ করবে। তাহলে বলতো আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার ইকুয়াল টু কি ভি নট স্কয়ার মাইনাস 2 জি এইচ। তাহলে বা এই যে 2 GH ইকুয়াল টু কি হবে মাইনাস 2 GH ইকুয়াল টু এটা এই পাশে আসলে ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার। তারপরে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে বা ক্যালকুলেশন করে এটা মাইনাস দ্বারা গুণ করলে 2GH ইকুয়াল টু দেখো এখানে হচ্ছে এটা ভি নট স্কয়ার মাইনাস ভি স্কয়ার হয়ে যাবে, বা হচ্ছে হলো আমাদের এইচ লাগবে এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই 2G। এবার আসো ভি নট স্কয়ার কত, যেটা হচ্ছে 300 স্কয়ার, 300 স্কয়ার মাইনাস হচ্ছে লাস্টে 0 স্কয়ার 2G 2 ইন্টু 9.8। তাহলে দেখো তো এইচটা কত আসে, তোমরা দেখে ফেলো সবাই, 300 ভাগ হচ্ছে হলো 19 কত 6, এটা আমি দেখতে পাচ্ছি হলো 4591.43 মিটার। তো স্বাভাবিকভাবে আগে উঠছে 115 মিটার, এটা হচ্ছে হলো মোট, তাইলে কত বলতো ভূমি থেকে মোট কত উচ্চতায় উঠবে রকেট? বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাবে একদম মানে কি নিচ থেকে। তাহলে প্রথমে উঠছে কত এই 30 মিটার পার সেকেন্ডে, সেকেন্ড ত্বরণে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 10 সেকেন্ড পড়ছে, 10 সেকেন্ড চললে হাফ এটি স্কয়ার, ঠিক আছে? তো তাহলে মোট উচ্চতা কত হবে? মোট উচ্চতা সুতরাং টোটাল সর্বোচ্চ এইচ ম্যাক্স হবে হচ্ছে এই যে 1500 প্লাস হচ্ছে ওইদিকে হচ্ছে কত 4591.83। তাহলে এই দুইটা যোগ করলে প্লাস 1500 দিয়ে আমি দেখতে পাচ্ছি এটা 6091.83। তাহলে এটা 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটারে যাবে, তাই না? এটা হচ্ছে 6.09 কিলোমিটার, 6.09 কিলোমিটার। আমার যদি ভুল না হয় 10 সেকেন্ড পরে তার বেগ এটাই হবে, এবং হচ্ছে ও ভালো কথা ভালো কথা ভালো কথা ভালো কথা, এই যে আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম এখানে হচ্ছে এটা কি ব্যবহার করা যাবে না, 9.8 ব্যবহার করা যাবে না, এখানে হচ্ছে এটা 10 ব্যবহার করতে হবে, 10, তাহলে একটু হালকা এদিক ডিফ্লেকশন আসবে। এটা 10 ব্যবহার করলে 2 ইন্টু 10, তাহলে এটা হচ্ছে 300 স্কয়ার ভাগ হচ্ছে 20, এটা আমি 4500 বরাবর 4500 মিটার। হ্যাঁ, এখানেও এটা ঠিক সেম, তাহলে হচ্ছে এই যে অতিরিক্ত যেটা আসছে সেটা আসবে আর না আর কি, মানে বরাবর 6 কিলোমিটার আসবে এটা ওই বরাবর 4500, এই তাহলে 6000 মিটার ইকুয়াল টু হবে 6 কিলোমিটার। এই এরপরে আর কোনো ম্যাথ আছে কিনা আমি একটু দেখতে চাই। একটি রকেট খারাপ ভাবে উপরের দিকে এত ত্বরণে উঠছিল, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে, এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন। একটি লিফট এত ত্বরণে নিচে নামছে, লিফটের মেঝের 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দিলে বলটি লিফটের মেঝেতে এসে আঘাত করতে কত সময় লাগবে? কত বেগে বলটি মেঝেতে আঘাত করবে? দেখো এটা একটা লিফট, এটা নিউটনের বলবিদ্যা পড়াইলে সবচেয়ে ভালো হইতো। তো তারপরে হচ্ছে কি লিফটের মধ্যে একটা বল আছে এত ত্বরণের নিচে, লিফটটা হচ্ছে এ ত্বরণের নিচে নামছে, আর আমরা জানি অভিকর্ষজ ত্বরণ বস্তুর ওজনটা হচ্ছে ওজনের কারণে বস্তুর এমজিটা নিচের দিকে কাজ করছে।
এই অবশ্যই লিফটের মেঝে 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো। বলটি লিফটের মেঝেতে এসে আঘাত করতে কত সময় লাগে? তো আমরা এই সূত্রগুলো হচ্ছে আমি নিউটন বলবিদ্যাতে ইন ডিটেইলস এগুলো পড়াতে চাই, এবং হচ্ছে পড়িয়েছিও। আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা আসো, যে এই যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা, সেটাতে আমাদের এই যেখানে আসো, এই ইউটিউব চ্যানেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে এসে ঢুকে যদি তুমি আমাদের প্লেলিস্টে ঢুকো, তাহলে এখান থেকে দেখবা এই নিউটনীয় বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স নামে একটা চ্যাপ্টার আছে। এই যে নিউটন বলবিদ্যা, এখানে গিয়ে তুমি যদি হচ্ছে হলো এই যে আমাদের কোথায়, এই যে এখানে অলরেডি সব করানো আছে। এই যে লিফট এবং ঝুলন্ত বস্তু, এই যে এই ভিডিওটা, এই ক্লাসটা করো এই কনসেপ্টের, এই যে এটা, তাইলেই দেখবা যে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো তোমার এই যে আমি এখন যে অঙ্কটা করাবো এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে ওখানে। তো এখানে যেহেতু নিউটনিয়ান বলবিদ্যার এটা কনসেপ্টটা, তাই আমি এখানে করানোর প্রয়োজন বোধ করছি না। তারপরে একটা মনে রাখবা, এই এইচ ইকুয়াল টু এটা এইভাবে করা যায়, ভি নট টি প্লাস, যেহেতু পরন্ত বস্তু, হাফ এ টি স্কয়ার। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে হলো কার্যকর ত্বরণ। এটা কি হবে বলতো? কার্যকর ত্বরণ। সেই কার্যকর ত্বরণ, লিফটও নিচে যাচ্ছে, জিও নিচে যাচ্ছে। এখানে হচ্ছে হলো ভি নট টি, কার্যকর ত্বরণটা হচ্ছে হলো জি মাইনাস এ টি স্কয়ার। তাহলে এখানে হাফ জি মাইনাস এ টি স্কয়ার। তাহলে এটা দেখো তো স্যাররা, আদিবেগটা কত? 0। কেন আদিবেগটা 0 তোমরা বলো তো? ওকে যখন ছেড়ে দিচ্ছে বস্তুটাকে, তখন সে শূন্য বেগ থেকে পড়তে হবে। তাহলে এটা 0 প্লাস হাফ এই জি 9.8 মাইনাস এ কত বলো তো? 4.8 টি স্কয়ার। কত টি স্কয়ার তো আমি জানি না, তাহলে এটা কত আসে দেখো তো? এইচটা কত? 2 মিটার। এটা 2 বা 2 মিটার। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 9.8 বিয়োগ হচ্ছে হলো 4.8, এটা হচ্ছে 5 মনে হয়, 5 ভাগ 2 2.5 টি স্কয়ার। তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে 2.5 টি স্কয়ার, বা টি স্কয়ার ইকুয়াল টু 2.5 ডিভাইড বাই হচ্ছে হলো কত? 2, সরি 2 ডিভাইড বাই 2.5। তাহলে সুতরাং টি ইকুয়াল টু 2 বাই 2.5, 2 ভাগ হচ্ছে হলো রুট ওভার 2 ভাগ 2.5। এটা আমি দেখতে পাচ্ছি 0.8945 সেকেন্ডে ভূমিতে পতিত হবে। আর এখানে আরেকটু কনসেপ্ট বলে দেই, এটা হচ্ছে হলো, সেটা হচ্ছে হলো তোমরা ওই ভিডিওটার মধ্যেই পাবে এটার, যাদের এটা ডিটেইলস জানার ইচ্ছা আছে তারা ওখানে নিউটন বলবিদ্যা প্লেলিস্ট ছিল, ওখানে আবার এটা আমরা আলোচনা করি। তো ওইটা যদি হচ্ছে হলো তুমি, এটা যে লিফটটা যদি উপরে উঠতো, ধরো উপরে উঠছে, আচ্ছা ভালো কথা, ভালো কথা। এখানে কত সময় আঘাত লাগ করবে, কত বেগে বলটি মেঝেতে পড়বে, তো বলটা বেগটাও বের করবা না তোমরা? বেগ কত হবে বলো তো? বেগ ভি ইকুয়াল টু আমরা জানি ভি নট প্লাস এটি, তাহলে এখানে হচ্ছে জি মাইনাস এ টি, এটা কার্যকর ত্বরণ ওর, তাই না? নাকি নয়? আচ্ছা, এখানে হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো, চিন্তা করো এটা হবে নাকি হচ্ছে হলো তোমাদের এই যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি হবে, এটা হবে, বলো কোনটা হবে? ওর কার্যকর ত্বরণ এখানে কত? অবশ্যই হচ্ছে হলো জি মাইনাস এ, তাহলে এটা দিয়ে করবা। আদি বেগটা 0, তাহলে হচ্ছে জি মাইনাস এটি, শেষ বেগ এটা হবে কত সময় পর? এত সময় পর যখন ভূমিতে আঘাত করে, মেঝেতে আঘাত করে। আর যেটা উপরে উঠতো, তাইলে এই যে কার্যকর ত্বরণটা জি মাইনাস এর জায়গায় জি প্লাস এ করে দিবা। কি বলতো? জি মাইনাস এর জায়গায় হবে কি? জি প্লাস এ। এখন এটা অনেক ভাবে কনসেপচুয়ালি এটা ভাবে চিন্তা করা যায়। আমাদের এটা কত? 0.8945 আসলো। আমরা এটাকে একটু বিকল্প এতে করে তোমাদেরকে আমি দেখাই, যে হচ্ছে হলো এখানে এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এখানে জয়েন হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। তার আগে আমি হচ্ছে হলো এটাকে দেখি, এখানে আরেকটা একটু বোঝানোর চেষ্টা করি। এটা দেখো, এটা হচ্ছে হলো 2 মিটার উপর থেকে ছাড়ছে, কতদূর? 2 মিটার। খেয়াল করো, আমি এটাকে বিকল্প সুন্দরভাবে একটা কনসেপ্ট অনুযায়ী করি, উত্তরটা মিলাবো। আমি যে জি মাইনাস এ আর জি প্লাস এ দিয়ে বলছি, দেখি এটা। তো একটা বস্তু, ওকে হচ্ছে হলো ইয়াটা আমাদের যে বলটা আছে সেটা পড়বে হচ্ছে কিন্তু মুক্তভাবে, আর একই সময় লিফট নিচে এ ত্বরণে নেমে যাচ্ছে। তাইলে বলো, আমি যখন এখান থেকে ছাড়ছি, তো বস্তুটা যখন
2 মিটার নেমে আসবে। লিফট তো আর আগের জায়গায় নাই, লিফটও কিছুটা নেমে গেছে না। তো মনে করি টি সময় পরে, মনে করি বলটি ছাড়ার টি সময় পর বলটি এই লিফটের এটা কি বলবো, ফ্লোর বলছে না তলা বলছে, দেখো তো ফ্লোর নাকি তলা, লিফটের মেঝে বলছে, লিফটের মেঝেতে আঘাত করবে। দেখো মেঝেতে আঘাত করবে। আচ্ছা, মেঝেতে আঘাত করবে। এখন একটু দেখো, বলটি ছাড়ার টি সময় পর বলটি লিফটের মেঝেতে আঘাত করবে। তো এটা বলটা তো মুক্তভাবে ছাড়ছি, তাইলে বলটির মোট অতিক্রান্ত দূরত্ব, বলটির মোট অতিক্রান্ত দূরত্ব কত বলো? বলটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে হলো ভি নট টি আদিবেগ 0 হাফ জিটি স্কয়ার। তাহলে এটা 0 হইলে হাফ জিটি স্কয়ার, এটাই। এবং এটা হচ্ছে জি হচ্ছে 9.8, তাহলে 4.9 টি স্কয়ার। একই সময় লিফট এ ত্বরণে নিচে নামছে, তাহলে লিফটের টি সময়ে লিফটের অতিক্রান্ত দূরত্ব দেখো, নিচে নেমে যাচ্ছে, লিফট যতটুকু নেমে যাচ্ছে এটা হচ্ছে হলো ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। জি তো হবে না, কারণ লিফট এ ত্বরণে নামছে, আদিবেগ 0 ঠিক আছে, হাফ লিফটেরও আদিবেগ 0, বলেরও আদিবেগ 0। আচ্ছা, তো এখন আমাদের এটা চিন্তা করি, হাফ এ টি স্কয়ার, এ যা এ দেওয়া আছে, তো এ কত, 4 টি স্কয়ার। তো আচ্ছা, 2 টি স্কয়ার। এবার একটু প্রশ্নটা খেয়াল করো, টি সময় পর কিন্তু বলটা গিয়ে ফ্লোরে আঘাত করে, তাহলে বলটা হচ্ছে বল এবং হচ্ছে হলো টি পরস্পর মিলিত হচ্ছে, সরি, বল এবং হচ্ছে হলো ফ্লোর মিলিত হচ্ছে। তাইলে ওদের মধ্যে শুরুতে দূরত্বের পার্থক্য ছিল কত, 2 মিটার। তাইলে বলা যায়, বলো, লিফটের তলাটা গেছে এতটুকু আর বলটা গেছে এইটা 2 এত প্লাস এটা না, মানে কি? আবারও বলি, আমাদের এই দুইজনের মধ্যে পার্থক্য ছিল কত, 2 মিটার। তাইলে এখন যাই লাস্টে যাই কিন্তু মিলিত হয়ে গেছে। তাইলে আমাদের একটু এখানে আমরা বলতে পারি না যে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো ঘটনা ঘটছে এটা, যে হচ্ছে হলো বলটির মোট অতিক্রান্ত দূরত্ব 4.9 টি স্কয়ার থেকে এই লিফটের অতিক্রান্ত দূরত্ব 2 টি স্কয়ার বাদ দিলে এটাই হচ্ছে হলো 8 মিটার, 2 মিটার। বলা যাবে কিনা? অবশ্যই যাবে, কারণ হচ্ছে এদের মধ্যে ইনিশিয়াল গ্যাপটা কত, 2 মিটারের। তাহলে ও অতিক্রান্ত দূরত্ব এখান থেকে একদম ধরো এখানে গিয়ে টি সময় এখানে গেছে এতটুকু অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে এটা। আর এখানে ওই একই সময়ে আমাদের লিফটটা এদূর গেছে। তাহলে বলো, এদের মধ্যে লিফট গেছে যেটা, সেটা হচ্ছে হলো 2 টি স্কয়ার আর এটা হচ্ছে 4.9 টি স্কয়ার। এই দুইজনের মধ্যে পার্থক্য দেখো, এটা পুরোটা আর এটুকু গেছে এটা, তাহলে এটাই হচ্ছে হলো 2 মিটার। তাহলে এখান থেকে যদি আমি করি 2.9 টি স্কয়ার ইকুয়াল টু 2, বা টি স্কয়ার ইকুয়াল টু 2 ডিভাইড বাই 2.9। এখানে আমাদের একটু এদিক ওদিক আসতেছে কেন যেন, দেখি, আমাদের 4 তো ঠিক আছে মনে হয়, 2 ভাগ 2.9, তো রুট ওভার আনসার 83.83 আসতেছে, 0 পয়েন্ট কত 83 আসলো, যে 83 সেকেন্ড। আমাদের আগে অঙ্কটা কত আনসার আসছে, 0.89 আসছে। এটার একটু সামান্য এদিক ওদিক আসার কারণ কি বলো তো তোমরা? আমরা কি কোথাও ভুল করছি? আমাদের কোথাও কি ভুল হচ্ছে? ও, ত্বরণ তো 4.8, ঠিক আছে, এই জন্য ভুল হচ্ছে। আমি বলি কি, আনসার তো সেম আসার কথা, এটা দিয়ে। এটা কত ত্বরণ 4. এই যে এই জায়গায় স্যার স্যার স্যার, এই যে এটা 4 না, এটা 4.8। তো 4.8 হলে স্যার এটা টি স্কয়ার কত হবে বলেন না, 2.4 টি স্কয়ার না? তাহলে 2.4 টি স্কয়ার, এই যে 2 মাইনাস 2.4, সরি 4.9, তাহলে এটা হচ্ছে 2.5। তো স্বাভাবিকভাবে এটা যদি 2.5 হয়, দেখেন স্যাররা 2.5 তারপর রুট করেন, মানে এখান থেকে এটা না, মানে ডিরেক্ট, সুতরাং কি বাইর করেন, তাইলে আপনার হচ্ছে 2, আমি যে রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 2 ভাগ 2.5, আমি দেখতে পাচ্ছি 0.89, 0.89 সেকেন্ড। এই তো, তুমি এই কনসেপ্ট দিয়েও করতে পারো, আবার চাইলে আমার মতো হচ্ছে কি ডিরেক্ট আমি প্রথমে যেটা বলছি এটা অ্যাপ্লাই
এই যে এটা অ্যাপ্লাই করতে পারো, এটা ঠিক আছে, এটা অ্যাপ্লাই জি মাইনাস এ। ঠিক সেম ভাবে হচ্ছে হলো এটা হচ্ছে হলো এখানে দুইটা পার্থক্য না, যখন লিফট বস্তু নিচে নামবে, বল তুমি নিচে ছেড়ে দিবা, লিফট উপরে, তখন করবা কি এদের মধ্যে যে গ্যাপটা আগে থেকেই ছিল, মানে বলটা যত উচ্চতায় ছাড়ছিল, তখন দেখো তোমার এদিক থেকে বল যেদিকে যাচ্ছে লিফট দুইজনে মিলে অতিক্রম, তখন এখানে তাদের মধ্যে পার্থক্য না, তখন দেখবা যে এটা হচ্ছে হলো শুধুমাত্র কি হবে, তুমি সেম নিয়মে করবা যে বলটির মোট অতিক্রান্ত দূরত্ব লিফটের মোট অতিক্রান্ত, লিফট উপরে উঠে আসতেছে, বল নিচে নামতেছে, তাহলে দুইজনে মিলে এই দূরত্বটা কভার করবে। দেখো ও যদি একটুক নেমে আসে, ও একটুক উপরে উঠলো টি সময়, তারপর দুজনে মিলে এই 2 মিটার অতিক্রম করছে, তখন যদি একই লিফট 4.8 এমএস ইনভার্স 2 ত্বরণে উঠতো, মানে লিফট উপরে উঠতেছে বল নিচে নামতেছে, তাহলে তখন এই যে লিফটেরটা এই দোনোটা হচ্ছে হলো কি যোগ হইতো 4.9 টি স্কয়ার প্লাস হচ্ছে হলো কি 2.4 টি স্কয়ার ইকুয়াল টু তো এই যে 2 মিটার। দেন এখান থেকে তুমি টি বের করতা, এটা যা কথা তুমি চাইলে হচ্ছে হলো কি ওই যে ইয়াটা দিয়ে, এই যে এটা দিয়ে মানে হচ্ছে প্লাস দিয়ে, মানে এই যে জি প্লাস এ দিয়ে করে এই সূত্রের মধ্যে ডিরেক্ট জি প্লাস এ দিয়ে হচ্ছে কি করে ফেলতে পারো কার্যকর, বলটির কার্যকর ত্বরণ ধরে, ইফেক্টিভ ত্বরণ এটা ধরে। আর যদি হচ্ছে তোমার যেটা এটা ভালো না লাগে, তুমি বলতে পারো যে স্যার না স্যার আমি এভাবে করবো সুন্দর করে গতিবিদ্যার কনসেপ্ট অনুযায়ী, তাহলে তখন হচ্ছে হলো কি এই যে টি সময় পর তো তাহলে বলটার অতিক্রান্ত দূরত্ব এটার অতিক্রান্ত দূরত্ব দুটোটার যোগফলটা হবে হচ্ছে হলো কি, তখন হচ্ছে যত উপর থেকে ছাড়ছো তুমি সেটা। তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি, এখানে এই কনসেপ্টটা যথেষ্ট ভালো ছিল। আমি আমার টাইপারকে বলছিলাম আরেকটা কোশ্চেন অ্যাড করতে, আরো কয়েকটা কোশ্চেন আমি দেখাই দিছিলাম, সে এগুলো অ্যাড করতে ভুলে গেছে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু এগুলোর ক্ষেত্রে আরো বিভিন্ন টাইপ কনসেপ্ট আছে, সেগুলো তোমরা নিজেরা ট্রাই করো। আমার ধারণা হচ্ছিল তোমরা নিজে নিজে প্র্যাকটিস করাও তো দরকার আছে, তাই না? সব যদি আমি করাই দিই কেমনে হবে, অনেকগুলোই করাই দিচ্ছি, এটাও তো ক্রাইম এত ম্যাথ করাই দেওয়া, তারপর তোমাদের হচ্ছে যাতে হেল্প হয় সেই জন্য করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। তোমরা যদি উপকৃত হও আমার ভিডিওগুলো থেকে, আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আর অবশ্যই তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে ফ্রেন্ডদের সাথে এগুলা শেয়ার করবা। আমাদের ফেসবুক ভিডিওগুলো, ফেসবুক পেজ যেটা আছে সেটাতে আমরা শর্ট ভিডিওগুলো বা ছোট ছোট প্রশ্নগুলো সেখানে সমাধান করে দেই। আর এই চ্যানেলে হচ্ছে আমরা পুরো মানে চ্যাপ্টারের হচ্ছে প্লেলিস্ট গুলো এখানে বড় বড় ভিডিও আকারে দেওয়া হচ্ছে। সবাই ভালো থেকো, অন্য কোনো টপিকে পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।